আমাদের আজকে হচ্ছে ওয়ার্ডের ফার্স্ট ক্লাস, মাইক্রোসফট ওয়ার্ডের। হ্যাঁ, তো আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো নিয়ে তো মনে হয় সফটওয়্যারের ক্লাসে কথা বলছি যে কোনটা কি কাজ, এক একটা কাজে ব্যবহার করা হয়। তো আমরা যখন ওয়ার্ড ওপেন করব, মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব, কিভাবে ওপেন করব দেখেন। আমাদের এখানে কিন্তু সবগুলো অ্যাপস এখানে দেয়া আছে। ওকে, বা এখান থেকে হ্যাঁ মাইক্রোসফট অফিসের ভিতরে যাব, এখান থেকে এই প্রোগ্রামের ভিতরে আমাদের ওয়ার্ড আছে। আবার এই ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড আপনার সফটওয়্যারটা এখানে আছে, আপনি এখান থেকে নিচে এনে পিন করে রাখতে পারবেন টাস্ক বারে। সেটা কিভাবে করে, আমি এইটা থেকে এটা একটু সরাই দিই আগে। এখন তো এখানে নাই, আছে ওয়ার্ড, জাস্ট এখান থেকে ধরে এনে নিচে রাখলেই কিন্তু টাস্ক বার চলে আসবে, বুঝছে? আচ্ছা, তারপরে এখানে একটা ক্লিক করলেই আমাদের ওয়ার্ডটা কিন্তু ওপেন হইতেছে। এখানে রাখতে হবে এমন না, কিন্তু যেহেতু আমরা এটা দিয়ে সবসময় কাজ করব, এজন্য আমরা কি করব, টাস্ক বারে রেখে দেবো, বুঝতে পারছি? আচ্ছা, ওয়ার্ডে আসার পরে আমাদের ইন্টারফেসটি এরকম, এবং এটাকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করব। উপরের এই যে এই একটা অংশ একদম উপরে, তারপরে নিচে হচ্ছে প্রিভিউ অংশ, যেখানে আমরা যে কাজগুলো করি সেটা আমরা দেখতে পাই, ঠিক আছে? আর নিচে একটা বটমে একটা বার আছে, ছোট একটা বার। তাহলে আমাদের তিনটা পার্ট, একটা হচ্ছে উপরে এই যে অংশটা দেখতে পাচ্ছি যেখানে আমাদের কি থাকে, কমান্ডগুলো থাকে, কমান্ডগুলো যেখানে সাজানো আছে, এই একটা অংশ। তারপরে এটা হচ্ছে মাঝখানে যেটা প্রিভিউ দেখি, আর নিচে একটা অংশ আছে। তো উপরে যে অংশটা, এইটাকে দেখতে অনেকটা বারের মতো না, বারের মতো, এই জন্য এইটাকে, এবং বারের মতো আবার এইটা চিকন একটা ফিতার মতো দেখতে, তাই তো? এই জন্য এটাকে মূলত বলা হয় রিবন বার। কি বলা হয় এটাকে? রিবন বার। ওকে, রিবন বার। এবং এই যে প্রিভিউ অংশটা দেখি, এটা হচ্ছে জাস্ট ওয়ার্ক স্পেস, এবং ওয়ার্ক স্পেসে কি থাকে, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে পেজ থাকে, ডিফল্ট আকারে এখানে কি থাকে, পেজ থাকে, অর্থাৎ যে পেজের উপর আমরা লিখবো। তো এখানে মনে করেন একটা মাত্র পেজ থাকে ডিফল্ট ভাবে, বুঝতে পারছি? আর নিচে কি থাকে দেখেন, পেজ, এখানে লেখা আছে কি, পেজ 1 of 1, মানে আমাদের এখানে একটা পেজ ওপেন করা আছে। হ্যাঁ, ওপেন করা আছে একটা পেজ, তার মধ্যে আমি আবার প্রথম পেজে কাজ করতেছি, আমি আরো কিছু পেজ নেই, ঠিক আছে? এখন আমি টোটাল তিনটা পেজে, কয় নাম্বার পেজে আছি আমি, 2 of 3, তাই না? এখন কয় নাম্বার পেজে আছি, 1 of 3, মানে তিনটা পেজ আছে আমার, তার মধ্যে আমি 1 নম্বর পেজে আছি। এই যে আমাদের নিচে একদম বাম সাইডে নিচে লেখাটা, ঠিক আছে? এই সাইডে বাম সাইডে নিচে এখানে এই যে 1 of 3 লেখা, মানে তিনটা পেজ আমাদের, তার মধ্যে কি আমি 1 নম্বর পেজে থাকলে কার্সর যেখানে থাকবে সেইটাও আমাকে বলবে। এখন হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড আমাদের কয়টা আছে সেটাও কাউন্ট করতেছে। যেমন আমি এখানে কিছু লিখতেছি, ঠিক আছে? স্পেস দিয়ে দিয়ে আমি লিখতেছি, তার মানে এগুলো কি ওয়ার্ড হিসাবে নিচ্ছে। এখানে কয়টা ওয়ার্ড দেখা যাচ্ছে এখন, 4টা। তার মানে কি, এই যে এক একটা স্পেস দিছি, স্পেস দেওয়ার মানেই হচ্ছে ওয়ার্ড হিসাবে নিচ্ছে। এটা অর্থবহ হতে হবে এমন কোনো কথা নাই, স্পেস পড়লেই ওইটাকে কি করবে, ওয়ার্ড হিসাবে কাউন্ট করবে, ঠিক আছে? তো 4টা ওয়ার্ড, 5টা ওয়ার্ড এখন নিচ্ছে। এবার ডান সাইডে যে অপশনটা, এখানে দেখেন এই যে লেআউট অপশন, এটা লেআউট বা প্রিভিউ বলতে পারেন, ঠিক আছে? অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শুধু যে প্রিন্ট করার জন্য লিখি এমন না, ঠিক আছে? অনেক সময় যে লিখবো, লেখাটা এখান থেকেই কেউ পড়বে, কম্পিউটার থেকেই পড়বে। আবার অনেক সময় এটা ওয়েবসাইটে পাবলিশের জন্য লিখি, তাই না? বিভিন্ন কারণে লিখতে পারি। তো এই যে আমরা যে লিখি, লেখার পরে কি কি কাজে ব্যবহার করবো, যেমন বর্তমানে যে লেআউটটা আছে এটা হচ্ছে প্রিন্ট লেআউট, অর্থাৎ প্রিন্টের পরে আমরা কেমন দেখবো এটা, সেটা হচ্ছে এখন দেখা যাইতেছে। ফুল স্ক্রিন রিডিং, এখানে যে অপশনগুলো আছে এইখানে সেম অপশন, এই যে এইখানে যে অপশনগুলো দেখতে পাইতেছেন এটা হচ্ছে এইখানে অপশনগুলোই, বুঝছি? তাহলে এইখানে দেখেন প্রিন্ট লেআউট এখানে অন করা আছে, এখানে কি আছে, প্রিন্ট লেআউট অন করা আছে, তাই তো? তারপরে এইটা দেখেন ফুল স্ক্রিন রিডিং, নিচে নিচে ফুল স্ক্রিন রিডিং, এটা হবে ফুল স্ক্রিন রিডিং। তাহলে ফুল স্ক্রিন রিডিং এ কি হয়, সম্পূর্ণ স্ক্রিন ভাবে আমরা যদি কোনো ডকুমেন্ট পড়তে চাই তখন আমরা এইভাবে ফুল স্ক্রিন রিডিং আনবো। আবার ওয়েব লেআউট, ওয়েবসাইটে আমাদের লেখাটা কিভাবে দেখাবে, ওয়েবসাইট যদি পাবলিশ করি তাহলে লেখাটা কিভাবে আসবে আমাদের সামনে, সেটা ওয়েব লেআউটে দেখা যাচ্ছে। এভাবে আউটলাইন, ড্রাফট, এভাবে এক একটা প্রিভিউ অপশন আছে, বুঝতে পারছি? এখানেও সেম প্রিভিউগুলো, এই যে ওয়েব লেআউট। ওকে, তাহলে আমরা নরমালি আমরা যখন লিখবো অবশ্যই প্রিন্ট লেআউটেই লিখবো, তাই না? এরপর দেখেন ডান সাইডে যে অপশনটা, এটা হচ্ছে জুম ইন জুম আউট অপশন। অর্থাৎ পেজের মূল যে সাইজটা যখন থাকে তখন হচ্ছে 100% থাকে, 100%-এ যদি আমরা পেজটা রাখি তাহলে পেজটা প্রিন্ট হওয়ার পরে লেখাটা আমরা দেখতে যতটুকু দেখবো সাইজ, সেইটা এখানে দেখতে পাবো।
হ্যাঁ, অর্থাৎ প্রিন্টের পরে আমরা সাইজটা এতটুকুই দেখব। এখন যদি আমি লেখা পড়ে বুঝতে পারি তাইলে কি প্রিন্টের পরে বুঝবো। এখন মনে করেন আমি সাইজটা এখানে লেখা সাইজটা, এখন কি লেখা পড়া যাইতেছে? যাইতেছে না। এখন কিন্তু পড়া যাইতেছে, কিন্তু প্রিন্টের পরে কিন্তু এটা আমরা পড়তে পারবো না। কেন পড়তে পারবো না? কারণ এটা আমরা জুম করে দেখছি, 270% জুম করে দেখছি। আমরা 100% জুমে যেটা থাকবে, এই যে 100% জুমে যেটা থাকবে এটা হচ্ছে প্রিন্টের পরে অরিজিনাল সাইজটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে 100% জুম করে যদি আমি লেখা পড়তে পারি তাহলে বুঝবো যে প্রিন্টে পড়ে পারবো। এই লেখা কিন্তু পড়া যাবে প্রিন্টে পড়ে। ওকে, এই যে এই লেখা 16 সাইজ দেওয়া আছে। তো এই হচ্ছে আপনার জুমের অপশন। জুম আমরা মনে করেন যে পেজ যখন লিখি তখন হয়তো একটু বড় করে লিখবো, অর্থাৎ পেজটা বড় করে লিখবো, তখন আমরা জুমটা বাড়াবো। তো জুমটা বাড়ানোর অপশন কি? এইটা হচ্ছে ডান দিকে যখন টান দেবো জুম ইন হবে, এইদিকে জুম আউট হবে, বা মাইনাস দিলে জুম আউট হবে, প্লাস দিলে কি হবে? জুম ইন হবে, ঠিক আছে? আবার আমরা কিবোর্ড এবং মাউস ব্যবহার করে এটা জুম ইন জুম আউট করতে পারি। কন্ট্রোল প্রেস করে তারপর আমাদের মাউসটা যদি স্ক্রল বাটন যদি একবার সামনের দিক নেই তাহলে কি হবে? এটা জুম ইন হবে। আবার এদিকে নিয়ে আসলে জুম আউট হবে। বুঝতে পারছি? স্ক্রল বাটন, হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে মাউসের এই চাকাটা যদি আমরা ঘুরাই, ঠিক আছে, হ্যাঁ, একদিকে হবে জুম ইন, একদিকে জুম আউট, ঠিক আছে? ওকে, উপরের বারটার নাম কি বলছি? রিবন বার। ওকে, নাম কি এটার? রিবন বার। রিবন বারের মধ্যে আবার উপরে দেখেন এই যে লাল যে অপশনটা আছে, যেটা এইটা কি লেখা আছে? মূলত ডকুমেন্টের নাম লেখা আছে, দেখা যায় না? নাম লেখা আছে, হ্যাঁ, ডকুমেন্ট অন লেখা আছে, এটা তো বোঝা যাইতেছে। তার মানে আমাদের ডকুমেন্টটা যে নামে সেভ করে আছে বা সেভ এখনো করি নাই, অর্থাৎ র্যামের মধ্যেও আছে ডকুমেন্টটা, এখনো সেভ না করলে কোথায় থাকবে? র্যামের ভিতরে থাকবে না? যে জিনিস আমরা সেভ করি না সেটা কোথায় থাকে? রমে থাকে না, র্যামে থাকে। রমে থাকে? শিওর? আচ্ছা, বুঝলাম, রমে থাকে। তাহলে এইটা যে, তাহলে এখনই তো আমি এটা কাজ করতেছি, এটা তো এখনো তো সেভ করি নাই আমরা। এই যে ডকুমেন্ট ওয়ান লেখা আসছে, আমাদের এটা সেভ করি নাই। সেভ করলে রমে গিয়ে ঢুকবে, তাই না? হ্যাঁ, এখন ইনস্ট্যান্ট মানে এটা হচ্ছে আমার গ্লাস, ঠিক আছে? সেভ করার পর কলসে গিয়ে থাকবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এই যে উপরে যে নামটা লেখা আছে এটা হচ্ছে জাস্ট কম্পিউটারটার নাম, এর নাম কিন্তু সেভ হয় নাই। ওটা হচ্ছে র্যামের নাম আর কি। র্যামের ভিতরে যেই জায়গাটা রেখে কাজ করতেছে ওইটা হচ্ছে র্যামের নাম। তো উপরে আমাদের নাম থাকে, ডকুমেন্টের নামটা থাকে, যেটাকে বলতে পারি যে টাইটেল, টাইটেলটা থাকে। তো যেহেতু টাইটেলটা ওখানে লেখা থাকে এই জন্য এটার নাম হলো টাইটেল বার। নাম কি এটার? টাইটেল বার। মানে এটাও হচ্ছে আপনার রিবন বারের একটা অংশ, কিন্তু এটার নাম হলো টাইটেল বার। এবং ডান সাইড থেকে ক্লোজ করতে হবে এটা তো আমাদের জানা, তাই না? জানি না যে ডান সাইডে এইটা থেকে, এই যে ক্লোজ বাটন থেকে, ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা বন্ধ হবে বা প্রোগ্রামটা বন্ধ হবে, এটা তো আমরা জানি, তাই না? আবার এই যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশনের কাজ কি? এই দুইটা অপশন হচ্ছে মিনিমাইজ, ঠিক আছে? এইটা হলো ডকুমেন্ট ওপেন থাকবে তবে এক সাইডে গিয়ে ছোট হয়ে থাকবে। মনে করেন আমি এইখানে একটা এক্সেল শিট ওপেন করবো ডান সাইডে, ঠিক আছে? তাহলে দুই সাইডে দুইটা রেখে আমরা যখন কাজ করব তখন এটা কি, এই জন্য আমাদের মিনিমাইজ করা লাগে। বুঝতে পারছি? আমাদের এই বাটনটা ক্লিক করে আমরা মিনিমাইজ করতে হবে। আবার যদি এখন ক্লিক করে ফুল স্ক্রিন হবে, এখানে আবার ক্লিক করলে একটা স্ক্রিন হবে। বুঝতে পারছি? এখান থেকে ফুল স্ক্রিন, আবার এখান থেকে ফুল স্ক্রিন বন্ধ করব। ওকে, ফুল স্ক্রিন হবে, আবার একটা সাইডে চলে আসবে। এখন যদি আমি চাই যে না আমার অ্যাপ্লিকেশনটা অন করা থাকবে না, জাস্ট আমি মিনিমাইজ করে নিচে রেখে দিতে চাই, তখন কিন্তু এটা ওপেন আছে, ডকুমেন্টটা কিন্তু আমার ওপেন আছে, তাই না? ডকুমেন্টটা এখানে ওপেন আছে কিন্তু নিচে রেখে দিছি যে আমি আবার পরে ব্যবহার করবো। এখন হয়তো এইটা ব্যবহার করবো, আমি এটা ব্যবহার করবো, আবার যখন লাগবে এখান থেকে এইটা ব্যবহার করব। বুঝছি? তো সেইটা হচ্ছে মাইনাস অপশন থেকে, এটা করে মিনিমাইজ বলে। এই যে এরপরে আসেন আমাদের এই যে রিবন বারটা ছিল, রিবন বারের ভিতরে আমাদের সবগুলো কমান্ড আমাদের রিবন বারে সাজানো থাকে। বুঝতে পারছি? কমান্ডগুলো কোথায় থাকে? রিবন বারে থাকে। এখন রিবন বারে যে কমান্ডগুলো সাজানো আছে এগুলো এক একটা পার্টে পার্টে সাজানো। যেমন হোম হচ্ছে একটা পার্ট, এইটার ভিতরে কমান্ডগুলো আছে। ইনসাইডের ভিতরে আবার ভিন্ন কমান্ড আছে, পেজ লেআউটের ভিতরে ভিন্ন ভিন্ন কমান্ড আছে, ঠিক আছে? তাহলে এই যে এক একটা পার্ট, এই পার্টগুলোকে বলা হয় ট্যাব। কি বলে এগুলোকে? ট্যাব। যেমন হোম একটা ট্যাবের নাম, ইনসাইড একটা ট্যাব,
ঠিক আছে। তারপর কি আছে, ট্যাবগুলোর নাম, পেজ লেআউট, এরপরে কি আছে লেখা বলেন, দেখে বলেন, রেফারেন্স, তারপরে লেখা বোঝা যায় না, মেইলিং, রিভিউ, ভিউ, ঠিক আছে। হ্যাঁ, অ্যাডেন্স, অ্যাডেন্সটা আসলে আমার এখানে ভিন্ন সফটওয়্যার ওপেন করা, এই জন্য অ্যাডেন্স এখানে দেখা যাচ্ছে, বাট মাইক্রোসফট ওয়ার্ডে নর্মালি 7টা ট্যাব সবগুলোই থাকবে, ঠিক আছে। যে কোনো সফটওয়্যার ওপেন করেন মাইক্রোসফট ওয়ার্ডের, সেখানে এই 7টা ট্যাব থাকবে, বুঝতে পারছি। তাহলে এই ট্যাবগুলো কেন, ট্যাবগুলো হচ্ছে আমাদের কমান্ডগুলো সুন্দরভাবে সাজানোর জন্য। যেমন আপনার পুরো দেশটা 7টা বিভাগে বা 8টা বিভাগে ভাগ করা, সেই 8টা বিভাগের আন্ডারে আবার জেলা আছে, তাই না, জেলার আন্ডারে আবার কি আছে, উপজেলা আছে, এভাবে করে, অর্থাৎ রাষ্ট্রীয় সব কাজগুলোকে সেক্টরে সেক্টরে ভাগ করে দেওয়া, কিংবা সব জনগোষ্ঠীকে পরিচালনার জন্য এক একটা কাজ এক একটা সেক্টরে ভাগ করে দেওয়া। তো আমাদের এইখানেও তো কতগুলো কমান্ড দিয়ে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব। তো এই কমান্ডগুলো কি আছে, রিবন বারের মধ্যে আছে, রিবন বারের মধ্যে থেকে কমান্ডগুলোকে ভিন্ন ভিন্ন ট্যাবে ভাগ করে দেওয়া বোঝার সুবিধার জন্য, যাতে আমরা ইজিলি জানতে পারি যে আমাদের এখন কি করতে হবে। সাপোজ পেজের সাইজ ঠিক করতে হবে, তাহলে সেটা আমরা কোথায় যাবো, পেজ লেআউটের ভিতর থেকে এই পেজ সেটআপের ভিতরে ঢুকবো। তাহলে এই যে পেজ লেআউট, এটা কিসের নাম, এটা কিসের নাম, এটা হ্যাঁ ট্যাবের নাম, বরিশাল কিসের নাম, বিভাগের নাম, তাহলে পেজ লেআউট এখানে কিসের নাম, ট্যাবের নাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখানে 7টা ট্যাব পাইলাম এবং আমরা বুঝলাম যে প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আমাদের কমান্ডগুলো কি থাকবে, সাজানো থাকবে, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কতগুলো ট্যাব থাকবে, ট্যাবের ভিতরে আমাদের কমান্ডগুলো সাজানো থাকবে, তাই না। এখন আমরা এই যে হোমের ভিতরে যে কমান্ডগুলো আছে, ইনসাইডের ভিতরে কি সেগুলো আছে, আছে সেগুলো নাই। হোম ট্যাবের ভিতরে যে কমান্ডগুলো আছে, ইনসাইড ট্যাবের ভিতরে কি সেগুলো থাকবে, থাকবে না। আবার এই যে পেজ লেআউটের ভিতরে সেগুলো থাকবে না। তাহলে আমাদের যতগুলো কমান্ড আমাদের হাতে ছিল সবগুলো আমরা 7টা ট্যাবের মধ্যে ভাগ করে দিয়েছি, কমান্ডগুলো ঠিকভাবে সাজানোর জন্য, বুঝতে পারছি, যাতে ব্যবহারটা সুবিধা হয়। এরপর হোম ট্যাবের ভিতরে আসেন, এখানে তো কমান্ডগুলো আছে, কমান্ডগুলো আবার এই যে দাগের মাধ্যমে ভাগ করা আছে, এই একটা দাগ, এই দেখেন লম্বা একটা দাগ, তাই তো, এই একটা দাগ আছে, এই একটা দাগ আছে, এই একটা দাগ আছে, বুঝতে পারছি। এই দাগের মাধ্যমে কি কমান্ডগুলো আলাদা আলাদাভাবে সাজানো। এবং দেখেন এই থেকে এই যে দাগটা, এই দাগ হচ্ছে এই থেকে শুরু হয়েছে এই পর্যন্ত শেষ হয়েছে, এর মধ্যে এই কতগুলো কমান্ড আছে, এবং এই যে এরিয়াটা, এরিয়াটা একটা নাম দেওয়া আছে, ক্লিপবোর্ড নাম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে দাগ যে ভাগ করছি, এই যে দাগে যে ভাগ করছি, এই যে ভাগটা, এইটাকে বলা হয় এক একটা গ্রুপ। কি বলা হয় এগুলোকে, এক একটা গ্রুপ। আবার এই দাগ থেকে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এতটুকু জায়গাটায় এক একটা গ্রুপ বলা হয়, গ্রুপটার নাম হয়েছে ফন্ট, ঠিক আছে। এইখানে ট্যাবের নাম হচ্ছে ইনসার্ট, ট্যাবের নাম হলো পেজ লেআউট। আর এই যে একটা ট্যাবের ভিতরে আমরা যে এরিয়াগুলো ভাগ করছি এগুলোকে বলা হয় গ্রুপ, ঠিক আছে। একটা মনে করেন যে একটা ক্লাসের অনেকগুলো গ্রুপ থাকতে পারে, শাপলা গ্রুপ, গোলাপ গ্রুপ, এরকম গ্রুপ থাকে না ক্লাসে। তো এখানে মনে করেন স্টুডেন্টদের যেভাবে ভাগ করে দেওয়া হয়, এখানে আমরা কমান্ডগুলোকে ভাগ করে দিয়েছি। যেমন ক্লিপবোর্ডের ভিতরে, ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে আমাদের কিছু কমান্ড রাখা আছে। ফন্ট একটা গ্রুপ, গ্রুপের এরিয়া কতটুকু, এই থেকে শুরু করে এই পর্যন্ত ফন্টের এরিয়া, গ্রুপটা এরিয়া, তাই তো। তো এই গ্রুপের ভিতরে আমাদের কতগুলো কমান্ড ভাগ করে দিয়েছে। প্যারাগ্রাফ একটা গ্রুপ, এইটার থেকে শুরু এই পর্যন্ত শেষ এরিয়া, এই এরিয়ার ভিতরে আমাদের কমান্ডগুলো ভাগ করা আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে হচ্ছে এই গ্রুপের নাম কি, স্টাইল, স্টাইলের শুরু কোথায়, এই থেকে শেষ এখানে। এরপর এডিটিং গ্রুপ, এডিটিংয়ের ভিতরে এই কমান্ডগুলো আছে, বুঝছি। আচ্ছা, এরপর আবার দেখেন ইনসাইডের ভিতরে আসেন, ইনসাইডের ভিতর থেকে এই যে এটা একটা গ্রুপ, নাম কি গ্রুপটার, পেজেস, এর মধ্যে কিছু কমান্ড আছে, একটা গ্রুপ, টেবিল, এটার মধ্যে কমান্ড আছে। ইলাস্ট্রেশন গ্রুপ, কমান্ড আছে কতগুলো, লিঙ্ক গ্রুপ, কতগুলো কমান্ড, তাই না। তাহলে এরকম আমরা কি করব, প্রত্যেকটা ট্যাবে আসবো আর আমাদের কি এর ভিতরে কমান্ডগুলো পেয়ে যাব, বুঝতে পারছি। আচ্ছা, এই যে গ্রুপ, একটা গ্রুপের নাম, এটা একটা গ্রুপের নাম, এভাবে। তার মানে আমরা বুঝলাম যে উপরে আমাদের একটা রিবন বার থাকবে, রিবন বারের প্রথমে থাকবে টাইটেল বা টাইটেল বার, তারপরে নিচের দিকে কি থাকবে, কতগুলো ট্যাব থাকবে, অর্থাৎ কমান্ডগুলো ট্যাবে ট্যাবে ভাগ করা থাকবে। প্রত্যেকটা ট্যাবের ভিতরে এসে আবার আমরা কি পাবো, আলাদা আলাদা গ্রুপ পাবো, গ্রুপের ভিতরে আমাদের কমান্ডগুলো সাজানো থাকবে,
বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন সাইডে ফাইল লেখা আছে। ফাইলটা দেখতে ট্যাবের মতো, বাট এটা ট্যাব না, এটা একটা মেনু। ফাইলকে কি বলা হয়? মেনু বলা হয়। তাহলে ফাইল মেনুর ভিতরে আসলাম। এইটার ভিতরে দেখেন কিছু অপশন আমাদের আছে, ঠিক আছে? তো প্রথম যে অপশনটা, এটা কি? সেভ। আমাদের একটা ডকুমেন্ট যদি সংরক্ষণ করতে চাই ভবিষ্যতে ব্যবহারের জন্য, তখন এটা কি করতে হবে? আমাদেরকে সেভ করতে হবে। এবং সেভ অপশনটা কোথায় আছে? ফাইলের ভিতর থেকে সেভ, ঠিক আছে? আবার এটা শর্টকাট একটা ফর্ম এখানে রাখা আছে, আইকন, এই যে সেভ। ওকে, উপরে এটাও কিন্তু সেভ। এইটা যেই সেভ, এইটাও সেভ। সেভ। আবার এটা একটা কিবোর্ড কমান্ড আছে, কিবোর্ড কমান্ডটা বলতে পারবো? কন্ট্রোল এস। কন্ট্রোল এস, শুধু কন্ট্রোল এস, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেভ অপশনে ক্লিক করলাম। আচ্ছা, তো দেখেন আমরা যখন সেভ করব, ঠিক আছে, তাহলে সেভ অপশনে ক্লিক করলে ওই বক্সটা আসলো। আবার যদি কন্ট্রোল এস দিই তাহলে সেভ, এই ডায়লগ বক্সটা আসবে, অর্থাৎ আমরা কোথায় সেভ করব। তো আমাদের প্রথম হচ্ছে ডেস্টিনেশন দিতে হবে, যে আমরা কোথায় সেভ করতে চাই। বুঝতে পারছি? সেটা যদি ডেস্কটপে করেন বা ডাউনলোডে করেন কিংবা ডকুমেন্টসে, নর্মালি আমরা ডকুমেন্টসে সেভ করব, ঠিক আছে? ডকুমেন্টসে সেভ করব। এখানে একটা নাম দেব, ফাইলের নাম, যে আমি কী নামে ফাইলটা সেভ করতে চাই। ওকে, তাহলে আমরা নাম দিলাম কি? ব্যাচ 577 এ। ওকে, টাইপ হিসেবে ওয়ার্ড ডকুমেন্ট থাকবে, সেভ করব। তাহলে এই ডকুমেন্টটা কিন্তু আমার সেভ হলো, ঠিক আছে? তাহলে আমরা ফাইলের ভিতরে গিয়ে এখান থেকে আমরা সেভ দেব। এবং সেভের ক্ষেত্রে আমরা মনে করেন 2 লাইন বা 4 লাইন লিখবো, লেখার পর কিন্তু আমরা এখান থেকে সেভ দেব, ঠিক আছে? এখানে সেভে ক্লিক করে সেভ দেবো, অথবা কন্ট্রোল এস এ প্রেস করব। ওখান থেকেও সেভ করতে পারি, বা এখান থেকে কন্ট্রোল এসও প্রেস করতে পারি, ঠিক আছে? কন্ট্রোল এস প্রেস করা মানে এমনিতেই সেভ হবে, কোনো কিছু শো করবে না আপনাকে যে সেভ হয়েছে বা হয় না, এগুলো শো করবে না। তবে কন্ট্রোল এস প্রেস করবেন, 2 মিনিট পর পর কন্ট্রোল এস প্রেস করবেন। বুঝতে পারছি? নতুবা কিন্তু আপনার ডকুমেন্টটা কী হবে? হারিয়ে যেতে পারে। ওকে, ডেস্কটপে যদি কাজ করতে হয় একটু সময় পর পর আমাদের কন্ট্রোল এস প্রেস করতে হবে, ওয়ার্ডে বা এক্সেলে কাজ করার সময়। হ্যাঁ, কেন কন্ট্রোল এস প্রেস করবো? কারণ এই যে কারেন্ট যায়, ঠিক আছে, একটুকে কারেন্ট গেছে, যারা যারা সেভ করে না তাদের ডকুমেন্টটা কিন্তু সেভ হয় নাই। এখন আমরা যে এইমাত্র যে সেভটা আমরা করলাম, এইটা কতটুকু সেভ করছি? এইটার ভিতরে শুধু এতটুকু সেভ করছি, তাই না? এখন যদি আমি নিচে যদি আরো 2টা লাইন লিখি, এইখানে কিছু লিখলাম, ঠিক আছে, বা এইখানে লিখলাম, এতটুকু কালার করলাম, একটু ডিজাইন করলাম, এইগুলো কিন্তু এখনো সেভ হয় নাই। এই যে কাজটা করছি, লাস্টে যতটুকু কাজ করছি, এটা কিন্তু এখনো সেভ হয় নাই। সেভ হচ্ছে কতটুকু? আমরা যতটুকু সেভ করছিলাম, বুঝছি? তার মানে প্রত্যেকবার কন্ট্রোল এস প্রেস করার পরে আপনি যা কিছু সেভ করবেন, যা কিছু লিখবেন বা কাজবাজ করবেন, ওটা কিন্তু অটোমেটিক সেভ হবে না, ম্যানুয়ালি করতে হবে। তাহলে কিছুক্ষণ কাজ করলেন, 2 মিনিট 5 মিনিট কাজ করলেন, ওইটা কন্ট্রোল এস দেওয়ার পরে অতটুকু আগের জায়গার সাথে অতটুকু সেভ হয়ে যাবে। মানে আগে 2-3 পৃষ্ঠা লিখলেন, 3 পৃষ্ঠা লেখার পর 4 নম্বর পৃষ্ঠা আপনি 5টা লাইন লিখলেন, ওই 5টা লাইন কিন্তু এখনো সেভ হয় নাই। 3 নম্বর পেজ লেখার পর যখন সেভ করেছেন অতটুকু সেভ হয়েছে। পরের পেজে এসে যখন 2 লাইন লেখছেন, ওইটা কিন্তু সেভ হয় না এখন, ওইটা আবার কন্ট্রোল এস দেবেন, তারপর ওটা সেভ হবে। বুঝতে পারছি? প্রত্যেকবার ম্যানুয়ালি আমাদের কিন্তু এখানে সেভ করা লাগতেছে, অটোমেটিক সেভ হবে না, বুঝছি? আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ লিখবো, তারপরে কন্ট্রোল এস প্রেস করে সেভ করব। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এই যে ওপেন ক্লোজ, ওপেন দিয়ে হচ্ছে আমরা একটা ফাইল ওপেন করতে পারি। ওপেনে যাব, এখান থেকে আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে পারি। তো নর্মালি আমরা তো এখান থেকে করব না, আমরা ফাইল এখান থেকে ওপেন করব। দিস পিসিতে গিয়ে আমাদের যেখানে ফাইলটা রাখা আছে ডকুমেন্ট, ওখান থেকে আমরা ওপেন করতে পারি। ওকে, আর যদি এমন হয় যে না আমি এখন একটা ওয়ার্ড ফাইলে কাজ করতেছি, এই অবস্থা আমি এখান থেকেই কিছু একটা ওপেন করব, তাহলে এখান থেকে গিয়ে আমার সেই কাঙ্ক্ষিত ফাইলটা এই যে এখান থেকে আমরা এভাবে ওপেন করতে পারি। বুঝতে পারছি? ওকে, ক্লোজের জন্য এই যে ক্লোজ তো আমরা এখান থেকেই ক্লোজ করি, আবার ওখান থেকেও ক্লোজ করতে পারি, মানে অনেকগুলো অপশন আছে, আপনি যেটা ইউজ করেন। ইনফো, ইনফো হচ্ছে বর্তমানে আপনি যে ডকুমেন্টে আছেন এইটা ইনফরমেশনগুলো এখানে থাকবে, ঠিক আছে? যেমন এখানে পেজটা সাইজ কত আছে, এতটুকু, কয়টা পেজ আছে, 3টা পেজ আছে, লেখা কয়টা লিখছি আমরা, 5টা ওয়ার্ড লিখছি,
তাই তো 5টা ওয়ার্ড লিখছি, সেটা ইনফোতে দেখাইতেছে এখানে। তারপরে কতটুকু এডিট করছি, 19 মিনিট টাইম, এতটুকু সময় এডিট করছি। অ্যাড এ টাইটেল, এখন পর্যন্ত কোনো নামে সেভ করছি? অ্যাড টাইটেল অ্যাড করে নেই। ওকে, এই যে এটা অথর কে ছিল, মানে হচ্ছে এটা কোন পিসিতে লেখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি এখানে থাকবে। আর এখানে যে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো ফাইল লোকেশন, আপনার এই ফাইলটা কোথায় সেভ করা আছে। হ্যাঁ, যদি কোনো একটা ফাইল ওপেন করেন কিন্তু ফাইলটা কোথায় সেভ করে আপনার জানা নাই, সেই ফাইলের লোকেশনটা যদি দেখতে হয় তখন কী করবো, ওপেন ফাইল লোকেশন। তার মানে এটা দেখেন কোথায় সেভ করা আছে, এই যে ডকুমেন্টসের ভিতরে এটা সেভ করা আছে। আমাদের ফাইলটা ডকুমেন্টসে সেভ করছি না এইমাত্র, সেইটা এখানে দেখা যাচ্ছে যে ডকুমেন্টসে সেভ করা আছে, বুঝতে পারছি? সেই লোকেশনটা এখানে পাওয়া যাইতেছে। মনে করেন আপনি এই ফাইলটা ওপেন করেছেন, ঠিক আছে, ফাইলটা ওপেন করেছেন কিন্তু এটার লোকেশনটা আপনার জানা নাই, তখন আপনি এখান থেকে লোকেশনটা দেখতে পারবেন। ভাই যত আচ্ছা, এরপর দেখেন রিসেন্টের ভিতরে আপনি রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করেছেন কাজ করছেন ওইটা এখানে পাবেন, ঠিক আছে? সর্বশেষ আমরা কোনটা ওপেন করেছিলাম, ক্লাস 8, তাই না? তার আগে আমরা বর্তমান যেটা আছে এইটা ওপেন করছি, এর আগে কখন কোন ফাইলটা ওপেন করা আছে সবগুলো কিন্তু লিস্ট এখানে দেয়া আছে। রিসেন্ট মানে কি, রিসেন্টলি আমি যেটা ওপেন করছি, তাই না? হ্যাঁ, এরপর দেখেন আপনি যদি নতুন একটা ডকুমেন্ট ওপেন করেন একদম নিউ, তো এখানে নিউতে ক্লিক করে আপনি নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারতেছেন। আগেরটা ওপেন আছে, এই যে আগেরটা ওপেন আছে, আবার নতুন আর একটা এখানে কি হয়েছে, এই ওপেন হয়েছে ডকুমেন্ট 2 হিসাবে, এটা ওপেন হয়েছে, ঠিক আছে? এখানেও ক্লিক করে ওপেন করতে পারেন, আবার নিচে এটা ক্লিক করলে ওপেন করতে পারবেন। আচ্ছা, প্রিন্ট অপশন, প্রিন্ট করেছেন কেউ কখনো ফাইলকে প্রিন্ট করেছেন? আচ্ছা, প্রিন্টে আপনাদের ক্লাস নিতেছি। আচ্ছা, প্রিন্টের ভিতরে দেখেন, প্রিন্টের ভিতরে আসার পরে আমাদের এখানে কিছু কাজ আছে, যেমন আমাদের এই যে লেটার সাইজটা চেঞ্জ করে A4 সাইজ, এগুলো কিন্তু আমরা সব এখান থেকে করে আসবো। আমরা যখন ওয়ার্ডে কাজ করব ভিতরে তখন কিন্তু এই কাজগুলো করে আসবো, ঠিক আছে? এই জন্য প্রিন্টে আসার পরে আমাদের এগুলোর দরকার হয় না। প্রিন্টে আসার পরে জাস্ট এখান থেকে প্রিন্টে ক্লিক করলেই হবে, ঠিক আছে? এখানে আসবো, প্রিন্ট অপশনে আসবো, প্রিন্টে ক্লিক করব। তো প্রিন্টের সবকিছু এখান থেকে নিয়ে নেবো আমরা, এই যে পেজ লেআউট থেকে এগুলো নেব, এগুলো শিখবো সবগুলো, ঠিক আছে? A4 সাইজ নেওয়া, মার্জিন নেওয়া, সবকিছু এখান থেকে আমরা নেব। হ্যাঁ, তারপর সব পুরো ডকুমেন্টটা সেট করার পরে আমরা কন্ট্রোল পি প্রেস করলেও আমাদের এই জায়গায় নিয়ে আসবে। আমরা ফাইল থেকে যেভাবে প্রিন্ট অপশনে গেছি কন্ট্রোল পি প্রেস করলেও আমাদের কি করবে, এখানে আসবে। তাহলে প্রিন্টের কিবোর্ড কমান্ড কি হলো, কন্ট্রোল পি, ঠিক আছে? আচ্ছা, প্রিন্টে আসার পরে এখানে প্রিন্ট করব, কিন্তু এর ছাড়া মনে করেন যে অপশনগুলো, এই যে লেটার সাইজ নেওয়া, মার্জিন নেওয়া, তারপরে পোর্ট্রেট ওরিয়েন্টেশন নেওয়া, এগুলো আমরা সব কি ভিতরে শিখবো। শেখাবার লাস্টে আমি আমাদের প্রিন্টেও দেখাবো, ঠিক আছে? প্রিন্ট অপশনটা দেখাবো লাস্টে, সমস্যা নাই কোনো। ওকে, তাহলে ফাইল অপশনটা এভাবে। এখন দেখেন আমরা যখন হোমের ভিতরে আসবো, হোম ট্যাবের ভিতরে আমরা অনেকগুলো গ্রুপ পাইছি, তাই তো? 1টা 2টা 3টা 4টা, কয়টা আছে টোটাল গ্রুপ? 5টা। প্রথম গ্রুপটার নাম কি? ক্লিপবোর্ড। হ্যাঁ, ক্লিপবোর্ডের ভিতরে আমাদের আবার 4টা কমান্ড আছে। কয়টা কমান্ড? 4টা। নাম কি এগুলোর? আর ফরম্যাট পেইন্টার, তাই তো? ফরম্যাট পেইন্টারটা পরে শিখবো, আগে এই 3টা শিখি। কাট কপি পেস্ট সম্পর্কে তো আমরা জানি না? এখান থেকে একটা জিনিস কাট করব। কাট মানে কি? মূলত কাট এবং কপি দুইটাই নেওয়া হয় কিসের জন্য? পেস্টের জন্য, ঠিক আছে? অর্থাৎ কোনো জায়গায় গিয়ে পেস্ট করবো লেখাটা, এই জন্য কি করা হয়, কাট অথবা কপি করা হয়। তাহলে যতটুকু কাট বা কপি করবো অতটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আমাদের এই অপশনটা চালু হবে। তাহলে এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু লেখা সিলেক্ট করলাম, এখান থেকে কাট করব। কাটলে কি হলো, এখান থেকে লেখাটা মুছলো, তাই না? মুছার পরে আমি যেখানে গিয়ে পেস্ট করতে চাই ওখানে 2 লাইন পরে এসে পেস্ট করব। তো এখানে এসে আমি পেস্ট করলাম, এখানে যতবার মন চায় এখানে পেস্ট করা যাবে, বুঝছি? হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্লিপবোর্ডের ভিতরে জমা থাকবে আর কি। আমি বলি কাট এবং কপির বিষয়টা কি, আপনার ফোন থেকে কাট কপি করছেন না, কোথাও কপি করছেন বা কপি করছেন, ঠিক আছে? তাহলে সেই যে কপিটা করছেন, কপিটা আপনার ফোনের ভিতরে ক্লিপবোর্ড থাকে,
ক্লিপবোর্ডে গিয়ে সেভ থাকে, জমা থাকে ওইটা। সেটা কপি করলেও জমা থাকে, কাট করলেও জমা থাকে। এখন কাট আর কপির মধ্যে পার্থক্য কি? কপির কাজ হচ্ছে লেখাটা যেখান থেকে কপি করতেছেন ওইখানে লেখাটা থাকবে, আবার ওখান থেকে আপনার ক্লিপবোর্ডে গিয়েও জমা হবে। এইটা হচ্ছে কপি, মানে ওইটা একটা কপি আপনার ক্লিপবোর্ডে জমা হলো ফোনের বা কম্পিউটারের। আর যখন কাট করেন তখন লেখাটা এইখানে থাকবে না, এখান থেকে মুছে গিয়ে আপনার ক্লিপবোর্ডে গিয়ে জমা হবে। এটাকে কি বলে? কাট। তাহলে কাট এবং কপি পার্থক্য বুঝছি। দুইটাই আপনি অন্য জায়গায় গিয়ে পেস্ট করবেন, এই জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ লেখাটা এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় পেস্ট করবেন। এখন কাটের মানে হচ্ছে এখান থেকে মুছে আপনার ক্লিপবোর্ডে গিয়ে জমা হবে, আর কপির মানে হচ্ছে এখানেও থাকবে, আপনার ক্লিপবোর্ডেও গিয়ে জমা হবে। এই হচ্ছে পার্থক্য, এক জায়গায় থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই যে কপি করার পরে বা কাট করার পরে আমি কিন্তু যতবার ইচ্ছা আমি পেস্ট করতে পারতেছি এখান থেকে, এই যে পেস্ট করতেছি, তাই না? তার মানে একবার লেখা যদি কাট করে বা কপি করে অনেকবার পেস্ট করা যায়। আবার মনে করেন যে এতটুকু লেখা আমি কপি করব, এখান থেকে কপি করলাম। ঠিক আছে, কপি করলাম। কপি করার পরে আমি আবার এটা দিয়ে পেস্ট করব। কোথায় পেস্ট করব? এখানে। এই যে পেস্ট করলাম লেখাটা, আবার এন্টার দিয়ে পরের লাইনে আবার পেস্ট করলাম, এন্টার দিয়ে পেস্ট করলাম। তার মানে এখান থেকে যে লেখাটা আমি নিয়েছি লেখাটা কিন্তু এইখানেও আছে, আবার এখানেও গিয়ে আমি পেস্ট করতে পারতেছি। ঠিক আছে, এই যে পেস্ট। ঠিক আছে, যতবার ইচ্ছে এটা পেস্ট করা যাবে। তো আমরা এখন কয়টা কমান্ড শিখলাম? তিনটা। একটা হচ্ছে কাট, কপি, পেস্ট। এখন কাটের একটা কিবোর্ড কমান্ড আছে, কন্ট্রোল। কাটের কিবোর্ড কমান্ড কি? দেখেন এইখানেই লেখা আছে, কাটের সাথে ব্র্যাকেটে কন্ট্রোল এক্স। বুঝতে পারছি? কপির কিবোর্ড কমান্ড কি বলেন? এখানে দেখে বলেন। এই যে প্রত্যেকটা এখানে দেখেন, এই যে কপির উপরে যখন আমি রাখছি মাউসটা, নিচে একটা বক্স আসছে, ওখানে কপি লেখা আছে, আবার ব্র্যাকেটে কি আছে? কন্ট্রোল সি। ঠিক আছে। আচ্ছা, এটা আপনার প্রত্যেকটা কমান্ডের ভাবে পাবেন। আপনি এই কমান্ডের উপরে ধরেন কমান্ডের নাম লেখা আছে কি, অ্যালাইন টেক্সট রাইট, আবার ব্র্যাকেটে কিবোর্ড কমান্ডটা দেয়া আছে কন্ট্রোল আর। আপনি এইটার ভিতরে আসেন, সাবস্ক্রিপ্ট লেখা, আবার ব্র্যাকেটে কি দেয়া আছে? কিবোর্ড কমান্ডটা দেয়া আছে। ঠিক আছে, এটার ভিতরে কন্ট্রোল ইউ, আন্ডারলাইন কন্ট্রোল ইউ, এখানে ইটালিক বোল্ড কন্ট্রোল বি। প্রত্যেকটা কমান্ড আপনি যে কোনো কমান্ড, আপনার যে কোনো কমান্ডের প্রবলেম, আপনি সেই কমান্ডের উপর জাস্ট মাউসটা রাখবেন, নিয়ে কমান্ডের নামও দেখবেন, সাথে ওটা কিবোর্ড কমান্ডটাও লেখা আছে। ঠিক আছে, আবার নিচে সংক্ষেপে ওটা কাজও লেখা আছে যে ওটা কি কাজ করে। বুঝতে পারছি? যেমন বোল্ড অপশনে যাই, ওখানে কি লেখা আছে দেখেন তো? বোল্ড লেখা আছে, ব্র্যাকেটে কি লেখা? কন্ট্রোল বি। তার নিচের লাইনে কি লেখা? মেক দ্য সিলেক্টেড টেক্সট বোল্ড। অর্থাৎ এই কমান্ডটা কি কাজ করে সেটাও এখানে লেখা। এটা প্রত্যেকটা কমান্ডে আপনারা পাবেন। বুঝতে পারছি? এভাবে দেখে শিখবেন এখান থেকে। এটা কি লেখা আছে? আন্ডারলাইন দ্য সিলেক্টেড কমান্ড, কন্ট্রোল ইউ। তাহলে এভাবে দেখেন, আমাদের লেখাটা সিলেক্ট করলাম, তাহলে কাটের আমরা কিবোর্ড কমান্ড কি পাইলাম? কন্ট্রোল এক্স। কপির কিবোর্ড কমান্ড কন্ট্রোল সি, আর পেস্টের কন্ট্রোল ভি। ঠিক আছে, অর্থাৎ বড় হাতের ভি। তাহলে এক্স, সি, ভি, তিনটে পাইলাম। এখন আনডু এর একটা কিবোর্ড কমান্ড আমরা জানি। আনডু কি এটা বলতে পারবো? আনডু বাতিল করা, কমান্ড বাতিল করা। সেই অপশনটা কিন্তু এখানেও আছে, এই যে দেখেন আনডু, পাইছেন? আনডু কন্ট্রোল জেড। ঠিক আছে, তাহলে আনডু কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল জেড। কাটের কন্ট্রোল বলেন? কন্ট্রোল এক্স। কপির কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল সি। পেস্টের বোল্ডের কন্ট্রোল বি, ইতালিকের কন্ট্রোল আই, আন্ডারলাইনের কন্ট্রোল ইউ। রিডু এর কিবোর্ড কমান্ড কি? রিডু, রিডু, হ্যাঁ, কন্ট্রোল আই। ঠিক আছে, তারপরে সিলেক্ট অল, এটা কিবোর্ড কমান্ড কি? অল সিলেক্ট। এটা পারবো না, তাই না? এটা শিখাই নাই। প্রিন্টের কিবোর্ড কমান্ড কন্ট্রোল পি, বলছি না একটু আগে। তারপর সেভের কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল এস। আচ্ছা, এখন সিলেক্ট অলের যে বিষয়টা, সেটা হচ্ছে আমার এখানে ডকুমেন্ট আছে মনে করেন 10টা পেজ, পুরোটা সিলেক্ট করতে হলে কি করতে হবে? এরকম ধরে টান দিয়ে তবে বসে থাকতে হবে।
তাই না? এখন এইটা যদি আমি একবারে যদি আমি সিলেক্ট করতে চাই, তখন সেটা আমাদের সামনে আসবে মূলত এই মাথায় গিয়ে সেটা, ঠিক আছে, সিলেক্ট অল। ওকে, সিলেক্ট অল দিলে পুরোটা সিলেক্ট হবে। তো এটা কন্ট্রোল কি পড়ছেন এখানে? কন্ট্রোল এ। ওকে, তাহলে সম্পূর্ণ সিলেক্ট করার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল এ, মানে সিলেক্ট অল এর কিবোর্ড কমান্ড। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কাট কপি পেস্ট এটা বললাম। ফরম্যাট প্রিন্টার, এটা আমরা এইটার কাজ যদি বুঝি তাহলে এইটার কাজটা বুঝবো। এখন এটার কাজ বুঝবো বলতে মনে করেন আমরা এখানে একটা যখন আমরা এখান থেকে এটা কপি করছিলাম তখন কি হয়েছে, ভিতর লেখাটা কপি হয়েছে, লেখা কপি হয়েছে না, ভিতর লেখা কপি হয়েছে, লেখাটা কপি করে এখানে পাঠিয়েছি। এখন আমরা লেখা কপি করব না, এখন আমরা কপি করব ডিজাইন। ঠিক আছে, মনে করেন এখানে এমনিতে লিখলাম যে SAAT RONG 7 রং। তো আমি এইটার উপর একটা ডিজাইন দাঁড় করালাম, সেটা হলো আমি বোল্ড করব, সাইজটা একটু বড় করব, ফন্ট সাইজটা চেঞ্জ করলাম। এই যে আমি এটার উপর একটা ডিজাইন নিয়ে আসলাম না, এই ডিজাইনটা যদি আমি এখান থেকে কপি করে আমি এইটার উপরে দেব, বুঝতে পারছি? আমি লেখাটার উপরে, এখানে লেখা কিন্তু কপি হবে না, এখানে যা লিখছি এখানে কোনো লেখা এখানে আসবে না, তবে শুধু ডিজাইনটা আসবে। তখন আমরা কি করব, এতটুকু সিলেক্ট করব, ফরম্যাট প্রিন্টার ক্লিক করব, তারপরে ব্রাশটা দিয়ে আমি যেখানে করতে চাই সেখানে হচ্ছে আমি এই ডিজাইনটা পেস্ট করব। বুঝতে পারছি? ব্যাকগ্রাউন্ড আসে না, ব্যাকগ্রাউন্ড আপনার এই যে ফন্টের মধ্যে পড়ে নাই, ঠিক আছে? বাট এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা এইটা না দিয়া এইটা দিই, এইটা মেবি আসবে। আসলে ফরম্যাট প্রিন্টারের কাজ যতটুকু ততটুকুই আসবে, এর বাইরে কিছু আসবে না। ফরম্যাট, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আসছে, ঠিক আছে? ফরম্যাট প্রিন্টার হচ্ছে ফন্টের ভিতর থেকে যে কাজগুলো করবে এই কাজগুলো ফরম্যাট প্রিন্টার নেবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর আমাদের গ্রুপটার নাম কি? ফন্ট। ফন্ট গ্রুপের ভিতরে দেখেন কি কি কমান্ড আছে। প্রথম যে কমান্ডটা, এটার নাম কি? ফন্ট নেম, ঠিক আছে? ফন্ট নেম কি করবে? লেখার ফন্টটা চেঞ্জ করবে। আমরা এর আগে কিছু ফন্টের সাথে পরিচিত হয়েছি। আবার এখানে দেখেন ইংলিশের জন্য আমি আরো কিছু ফন্ট দেই, যেমন এই একটা ফন্ট আছে ইংলিশের, এই ফন্টটা আর পরের ফন্টটাকে মিলে সেম চেঞ্জ আছে, কিন্তু ধরা পড়ে, চোখে ধরা পড়ে চেঞ্জটা? দেখেন এইখানে এফ লেখা, দেখেন এইখানে এফ দেখেন, ঠিক আছে? এই কে দেখেন আর এই কে দেখেন, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? হ্যাঁ, আমি আরো আরো মনে করেন অন্য একটা ফন্ট দিই, এখন কি ধরা পড়ে ফন্টের স্টাইলটা? এইটা ভিন্ন একটা ফন্ট দেই, এই যে ব্লু মুন ফন্ট, বুঝতে পারছি? এটাকে একটা ফন্ট দেই আমি, এই যে এখন তো ধরা পড়তেছে সবগুলোই, তাই না? তাহলে ভিন্ন ভিন্ন ফন্ট, আমি কি বলছিলাম যে লেখা যখন স্টাইলটা চেঞ্জ হবে, অর্থাৎ লেখার চেহারাটা চেঞ্জ হওয়া মানে কি? ফন্ট চেঞ্জ হওয়া, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখান থেকে এভাবে হচ্ছে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এখন ইংলিশের জন্য আমাদের একটা অফিসিয়াল ফন্ট আছে বাংলাদেশের জন্য, সে ফন্টটার নাম হচ্ছে, বাংলার জন্য শুধু যে শুধু যদি এতে ইংলিশ লিখতে পারবেন না, পারবেন? হ্যাঁ, হ্যাঁ, ইংলিশের জন্য হচ্ছে টাইমস নিউ রোমান। ইংলিশ কিসে লেখা হয়, কোন ফন্টে লেখা হয়? টাইমস নিউ রোমান। আপনি বইপত্র বা যা কিছু দেখেন না কেন, সব জায়গায় কোন ফন্ট ইউজ করা? এই টাইমস নিউ রোমান, বুঝতে পারছি? আর বাংলা যখন লিখবেন, সকল বই, যে কোনো বই, এইটা তো একটা বই, তাই না? এটা তো একটা বই থেকে নেয়া। এখানে কি লেখা আছে, কোনটা এটা? সুতনি এমজে, সুতনি এমজে। আমরা বাংলা যখন পড়বো তখন দেখবো, ঠিক আছে? এই যে এইটা মূলত হচ্ছে সুতনি এমজে। হ্যাঁ, দুইটা দুইটা ফন্ট আলাদা, তাইলে? হ্যাঁ, ইংরেজি লিখতেছেন, হ্যাঁ লিখবেন, সমস্যা নাই স্যার। আপনি এইটার ভিতরে মনে করেন একটা লাইন বাংলা লিখবেন, একটা লাইন ইংলিশ লিখবেন, এমন কিছু, তাইলে কি করবেন? হ্যাঁ, এইটা এক সাইডে রাখবেন আর এক সাইডে রেখে করবেন সেটা ওয়ার্ডের ভিতরে। হ্যাঁ, সেটা তো আমাদের সিস্টেম আছে, আমরা দেখাবো সেটাও। আপনি যেটা বলছেন আমি বুঝছি, এরকম সাইডে রাখবেন, তাই তো? এরকম কিছু
না সেটা বলে নাই, ভাই বলছে যে ওয়ার্ডে ঢুকে, হ্যাঁ এই তো এখানে আপনি লিখবেন বাংলা, লিখবেন এখানে এটার ভিতরে লিখবেন কি বাংলা, ঠিক আছে, এই যে এখান থেকে আপনি বাংলা লিখবেন। আর একটা নেবেন, এটার ভিতরে ইংরেজি লিখবেন। ভিন্ন ভিন্ন জায়গায় লিখতে চাইছেন তাই তো, এক জায়গায় বাংলা লিখবেন এক জায়গায় ইংরেজি লিখবেন, এরকম কিছু। আচ্ছা আমরা আমরা পাওয়ার পয়েন্টে ঢুকবো, সমস্যা নাই কোনো, পাওয়ার পয়েন্টে আমরা এমনিতেই ঢুকবো, তখন কোশ্চেন করেন, ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা পুরোটা শেষ করি, আমরা ওয়ার্ড শেষ করি, এক্সেল শেষ করি, তারপর আশা করি যে আপনার কোশ্চেন অ্যান্সার পাবেন আপনি, বুঝতে পারছেন, ওকে। তাহলে এখানে দেখেন এই যে আমাদের ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট আমরা পাইলাম। অবশ্যই ইংরেজির ক্ষেত্রে ইংরেজি একটা ফন্ট দিতে হবে, ঠিক আছে, এবং জানতে হবে যে কোনটা ইংরেজি ফন্ট কোনটা বাংলা ফন্ট। আমি এতটুকু সিলেক্ট করলাম, আমাদের এই যে সেই সুতো নিয়ম, যে নাম কি লেখা আছে এখানে, সুতো নিয়ম যে লেখছি, তো ভিতরে সব ইংলিশ, ইংলিশ লেখছি না, কাজ হবে কোনো, হবে না। এখন যদি আমি বাংলা লিখি তখন এখানে কাজ হবে, বাংলাদেশ, হ্যাঁ বিজয় বানানো তো অন করাই আছে, সেক্ষেত্রে ও তো পাবেই না, কিবোর্ডই তো পাবে না, ও কিবোর্ড পাবে না সেক্ষেত্রে, ঠিক আছে। এটা আমরা বাংলার ক্ষেত্রে বলবো, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এখানে দুইটা চেঞ্জ, একটা চেঞ্জ হচ্ছে কিবোর্ডটাকে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। আপনি শোনেন, ভালোভাবে শোনেন, যে আমরা যখন ইংরেজি লিখি এই কিবোর্ডটাই তো ইউজ করতেছি ইংরেজি লেখার জন্য, এই কিবোর্ডটা ইউজ করি না। এখন ওর কাছে আমি যখন আমি বাংলা লিখতেছি, বাংলা এখানে যে বাটনে ক আছে, খেয়াল করেন যে বাটনে ক আছে না, আবার যে বাটনে যেও আছে। এখন আমি এইটার মাধ্যমে আমি কম্পিউটারকে এই বাটন দিয়ে আমি যে বোঝাইতে চাইতেছি না ক বোঝাইতে চাইতেছি, এইটা তো আমাকে একরকম বলতে হবে, তারপর না সেটা ফন্টের বিষয়টা আসে। ও যখন বুঝবে যে না এখানে আমি ক লিখতে চাইতেছি, সেই কয়ের জন্য ওকে বাংলার কিছু ফন্ট দিবেন, যে বাংলা কটা এইরকম হবে না এরকম বাঁকাই হবে, কিভাবে হবে, তখন আমরা ফন্টের বিষয়ে আসবো। আবার ইংলিশে যখন যে লিখবেন ওই বাটনটা থেকে, এরপর আপনি বলবেন যে সেই যেটা কি এই এই যে লেখছি এইটার মতো হবে নাকি এই যেটার মতো হবে, সেটা আপনি ফন্ট দিয়ে বলবেন। ওইটা গেল ফন্টের পার্ট, যে আমি যে ও যে শব্দটা পাবে তারপর ও ডিসিশন নেবে যে আমার ফন্ট কোনটা আছে, আমি সেই ফন্টে লিখবো। কিন্তু সেই আমি যে ওকে যে বলবো নাকি ক লিখতে বলবো সেইটা তো ওকে বুঝতে হবে, সেইটা ওকে কেমনে বুঝাবো, তার মানে আমার কিন্তু কিবোর্ডটা চেঞ্জ করে দিতে হবে ওকে। যখন আমি বলবো যে ইংলিশ, আমি ইংলিশ লিখতে চাইতেছি, তখনও আমি যেই বাটনে প্রেস করে না কেন ও এখান থেকে ইংলিশ কমান্ডটা নেবে, ঠিক আছে, প্রত্যেকটা বাটনে ইংরেজি কমান্ড নেবে। আর যখন বাংলা সিলেক্ট করে দেবো কিবোর্ড, তখন এখান থেকে কি দেবে, বাংলা দেবে। আপনি কি অ্যান্সার পাইছেন, কোশ্চেনের অ্যান্সার কি পাইছেন, কি পাইছেন বলেন, আমার বুঝাই বলতে হবে। আপনি হ্যাঁ 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 আপনি হ্যাঁ বাংলা জেনারেট করে, রাইট, এটা কনভার্ট করে দেয়, কনভার্ট করে দেয়, মানে বাংলা ইংলিশ লেখাটাও বন্ধ করে দেয়, প্রিভিউ দেখায়। তো ফন্টের সাথে কিবোর্ডের কিন্তু কোনো সম্পর্ক নাই, আপনি বিজয় বর্ণ অফ করেন না অন করেন এটার সাথে ওটার সম্পর্ক নাই। ফন্টের কাজ হচ্ছে চেহারা ঠিক করা, ঠিক আছে, আর বিজয় বর্ণ সফটওয়্যার কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবে, বুঝতে পারছি। আচ্ছা আপনি এই যে বিজয় বর্ণ বন্ধ করে দেন, আপনি বাংলা লিখতেই পারবেন না একদম, ঠিক আছে, আপনি বাংলা লিখতেই পারবেন না বিজয় বর্ণ থেকে, হয় বিজয় বর্ণ ইউজ করতে হবে অথবা অভ্র ইউজ করতে হবে, দুইটা একটা আপনাকে ইউজ করতে হবে, ওকে। আচ্ছা তাহলে দেখেন আমাদের কিন্তু অবশ্যই ইংলিশের জন্য ইংরেজি একটা ফন্ট সিলেক্ট করতে হবে, এবং এখানে আমাদের অনেক ফন্ট আছে, তার মধ্যে আমাদের বুঝতে হবে যে কোনটা ইংরেজি, ঠিক আছে, যেমন এইটা কিন্তু ইংরেজি না, যেমন এইটা হচ্ছে ইংরেজি, এইটা ইংরেজি, ঠিক আছে, ক্যালিব্রি ক্যাম্বি এগুলো ইংরেজি, আবার এগুলো কিন্তু বাংলা ফন্ট, এগুলো বাংলা ফন্ট, নিকোশ ব্যান, হ্যাঁ হিন্দ শিলিগুড়ি, এগুলো সব কি বাংলা ফন্ট, হ্যাঁ পারবেন, অফিসিয়াল ফন্ট এটা, হ্যাঁ অফিসিয়াল, অফিসিয়াল কাজ তো স্টাইল করা সম্ভব না, সম্ভব স্টাইল তো মানবে না, এই জন্য অফিসিয়াল ফন্ট হিসেবে বাংলা, বাংলার ক্ষেত্রে সুতনি এমজে, আর ইংরেজি ক্ষেত্রে টাইমস নিউ রোমান, এটা বাংলাদেশের জন্য। আবার আপনি আমেরিকায় যান, তখন আমেরিকা হচ্ছে দেখবেন ম্যাক্সিমাম ওরা ক্যালিব্রিটা ইউজ করে, ঠিক আছে,
ক্যালিব্রিটা ইউজ করবে সাধারণত, যে কারণে আমরা মাইক্রোসফট ওয়ার্ড করার পরে ওখানে কোন ফন্টটা লেখা থাকে? হ্যাঁ, টাইমস নিউ রোমান লেখা থাকে না। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে ওখানে ক্যালিব্রি লেখা থাকে। কেন থাকে? ইউকের অফিসিয়াল ফন্ট, ঠিক আছে, ইউএস বা ইউকে যেটাই বলেন, অর্থাৎ মাইক্রোসফট কোম্পানি যে দেশের, ঠিক আছে, সেই দেশের অফিসিয়াল ফন্ট কি? ক্যালিব্রি। মাইক্রোসফটের অফিসিয়াল ফন্টটা এমন হইতে পারে যে ক্যালিব্রি, যেহেতু ওদের সফটওয়্যার ক্যালিব্রি ইউজ করে, ঠিক আছে। আবার ওই দেশে আপনার পেপার, লেটার সাইজ পেপার বেশি ব্যবহার করা হয়, সব কাজে কি করা হয়, লেটার সাইজটা বেশি ব্যবহার করে, এই জন্য এখানে লেটার সাইজটা ঠিক করা। এখন আমরা মনে করেন যে ভিন্ন ভিন্ন দেশ, যে যেই দেশে সে সেই দেশ অনুযায়ী ফন্ট, পেপার সাইজ এগুলো সব ঠিক করে নেবে, বুঝতে পারছি? এরকম। তাইলে আমরা ইংলিশের জন্য একটা অফিসিয়াল ফন্ট পেলাম, এর বাইরেও আপনি তো আপনার মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে তো আর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো আমরা যখন লিখবো তখন ফন্ট এটা দেবো। এবং ফন্ট সাইজ, পরবর্তী যে অপশনটা এটা কি? ফন্ট সাইজ। ফন্ট সাইজ কোনটা? যেটা হচ্ছে লেখার সাইজটা কি করবে? বড় ছোট করবে। এই যে লেখাটা, এটা কি করবে? সাইজটা আমরা একটু কমাই দিলাম, এখান থেকে 14 দেওয়া আছে তো 9 দিলাম, সাইজ কমছে লেখার। আবার এই লেখাটা সাইজটা কি করবো? এখান থেকে 10 দেব, ঠিক আছে, 8। আবার সাইজ যখন বাড়াবো এই কিন্তু সাইজ বাড়তেছে, তাহলে লেখার সাইজটা কতটুকু হবে এটা হচ্ছে আমরা এখান থেকে ঠিক করব, বুঝতে পারছি? এবং অফিসিয়াল ফন্ট সাইজ কত? 14। বাংলা ক্ষেত্রে সাধারণত 14, বাংলাদেশে, ঠিক আছে, 14। এবং সেক্ষেত্রে আপনি 2-1 কম বেশি দিতে পারেন, সেটা হচ্ছে আপনার লেখার পরিমাণ, একটা পেজে কতটুকু লিখবেন এইসবের উপর ভিত্তি করে নির্ভর করে যে আপনি কতটুকু দিবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার প্রিন্টের জন্য ফন্ট সাইজ 14 সাধারণত। এর পাশে যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন কি? ছোট বড় করা। আমরা নরমালি এখান থেকে ফন্ট সাইজ দিতে পারি, তাই না? তাইলে আবার এই দুইটা অপশনে কেন দরকার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এক এক করে বাড়বে। এখন তো 16 বাড়লো, এখন 14 হইলো। এখানেও তো 14 ছিল, এই যে 14 ছিল, 16, 18, 20, ঠিক আছে, 14 পর 16, 18, 20, 22, 2 করে ওখানে যা আছে সেইটাই আসবে এখান থেকে। হ্যাঁ, না, এটা মূলত অপশন দুইটা এই জন্য দেওয়া হয়েছে, মনে করেন আপনি এখানে একটা হেডলাইন দিচ্ছেন, হেডলাইনের জন্য তো আপনার ওরকম নয় যে সাইজ এতটুকুই দিতে হবে, আপনার সেখানে আপনি চোখের মাপে আপনি ম্যাচ করবেন এটা, ঠিক আছে, চোখের মাপে ম্যাচ করবেন যে এটা কতটুকু দিলে মানায়। আমি এটা মিডিয়ালে দিলাম এবং সাইজটা কতটুকু দিলে মানায়, তখন আপনি এখান থেকে বড় ছোট পাঠিয়ে দেন, মেইলে পাঠিয়ে দেন। হ্যাঁ, এখান থেকে আপনি সাইজটা একটু বড় করে দেখবেন, ঠিক আছে, যে কতটুকু আপনার মানায়, বুঝতে পারছি? এটা জাস্ট প্রিভিউ বোঝার জন্য এই সাইডে অপশন দুইটা, যে ওর মতো বাড়বে কমবে, বুঝতে পারছি? ওকে, এরপর নিচে অপশনগুলো বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এগুলো তো পারবেন সবাই, পারবেন না? এর পরের অপশনটা কি? এটা কি লেখা আছে এখানে? লেখা আছে কি? পড়তে পারতেছেন না? এটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রু, ঠিক আছে। স্ট্রাইক থ্রু মানে হচ্ছে আপনি লেখাটা যদি কেটে দেন, কোনো একটা লেখা আপনি কাটেন মাঝ বরাবর, এই যে লেখাটা মাঝ বরাবর কাটছে, হ্যাঁ, এমন দরকার হয় না অনেক সময়? কি কাজে দরকার হয় বলেন? হ্যাঁ, আপনি মনে করেন যে একটা মার্কার কিনবেন, ঠিক আছে, মার্কার না, আপনি একটা মাউস কিনবেন, এটার দাম হচ্ছে কত? 800 টাকা সাপোজ। তো আপনাকে ডিসকাউন্টে পড়া, হ্যাঁ, এটা এরকম কাটা দেয় না, তো ওই ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা এছাড়াও আপনি যে কোনো কাজে আপনার বিভিন্ন কাজে ব্যবহার হইতে পারে, ঠিক আছে। তো তখন আমাদের কি হয়, একটা লেখা যখন আমাদের মাঝ বরাবর কাটতে হবে কোনো লেখা, তখন আমরা কোনটা ইউজ করবো? এই যে স্ট্রাইক থ্রু অপশনটা ব্যবহার করবো, বুঝতে পারছি? আচ্ছা, এরপর স্ল্যাশ আকারে কোনটা লেখে? ক্রস দেয় এভাবে? না, বাঁকা অপশনটা আসলে এভাবে না, সেটা আপনি তাইলে এখান থেকে ইনসার্টে গিয়ে আপনার যখন শেপ নিব, শেপ থেকে আপনি ওভাবে শেপ আঁকে দিতে পারেন, আপনি যেভাবে যেদিক দিয়ে কাটতে চান, ঠিক আছে, ওটা শেপ দিয়ে আপনি পারবেন। ক্রসের অপশন নেই এখানে, বুঝতে পারছি? এই
আচ্ছা, আপনি এসএসসি কিসে পড়ছেন? এসএসসি তে তো 9 এ পড়ছেন না? 9 শেষ হয়েছে না আপনার? আচ্ছা, সায়েন্সে? সায়েন্সে? আচ্ছা বলেন, পানির রাসায়নিক সংকেত কি? পানির রাসায়নিক সংকেত কি? পানি H2O, তাই তো? সিলেক্ট করছেন? হ্যাঁ, পারবেন না রাখে দেন, সমস্যা নাই। সেভ করে রাখেন, আবার ক্লাসে পরে জিজ্ঞেস করেন। বুঝি নেই, বলতে হবে না, পাঠাই দেন। আচ্ছা, আমরা এখন কি জিজ্ঞেস করছিলাম আপনার কাছে? পানির রাসায়নিক সংকেত H2O। H2O না? কোন অপশনটায়? এখানে এইটায়? এইটা? টুটা সিলেক্ট করে আমি এখানে দিলাম, তাতে হবে না? এই তো। তাইলে দেখেন আমাদের আমরা কখনো লেখার, নরমালি আমরা যে লাইনটা লিখি সেটা উপরের দিকে কখনো লিখতে হয়, যেমন ফার্স্ট লিখবো এসটি উপরে থাকে না? এসটি। সেকেন্ড এনডি উপরে থাকে না? আবার নিচে অনেক সময় লেখা থাকে, যেমন এখানে H2 টুটা নিচে, ঠিক আছে? বা H3 লিখবো, হ্যাঁ, তখন কি টুটা নিচে। তাহলে মূল লেখার অনেক সময় উপরে কিছু লেখা থাকে, অনেক সময় নিচে কিছু লেখা থাকে। উপরে যে অপশনটা লেখা থাকে ওইটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। কি বলা হয় ওইটাকে? সুপারস্ক্রিপ্ট। আর নিচে যেটা লেখা থাকে ওইটাকে বলা হয় কি? সাবস্ক্রিপ্ট। তাহলে এখানে আমরা এটা সাবস্ক্রিপ্ট ইউজ করছি। এই যে সাবস্ক্রিপ্ট মানে এক্স এর নিচের দিকে টু লেখা আছে, এখানে সুপারস্ক্রিপ্ট লেখা আছে, তাই তো? এক্স এর উপরের দিকে, এইটা মনে করেন উপরে উঠাই দিলাম। এমন থাকে না অনেক সময়? এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার, এগুলো থাকে না? তাহলে ওই যে উপরে স্কোয়ারটা আমরা কিভাবে উপরে নিয়ে আসবো? এই যে এখান থেকে সুপারস্ক্রিপ্ট অপশন থেকে। বুঝছি? আচ্ছা, এরপরে দেখেন এইখানে এইটা হচ্ছে কেস চেঞ্জিং। বুঝছি? কেস চেঞ্জিং। কেস চেঞ্জিং মানে কি? আমরা লেখা যে ছোট হাত লিখি অথবা বড় হাত লিখি, এটাকে বলা হয় কি? কেস। লেখা ছোট হাত অথবা বড় হাত, এটাকে কি বলা হয়? কেস বলা হয়। তাহলে এই কেসটাকে চেঞ্জিং করার উপর ভিত্তি করে আমাদের এখানে 5 ধরনের চেঞ্জিং আছে। কয় ধরনের? 5 ধরনের, ঠিক আছে? মনে করেন আমরা এখানেই লিখলাম এই যে 7 চং লেখাটা, 7 চং লেখাটা, ওকে, এখানে লিখি রং সিস্টেমস, ওকে। মনে করেন এখানে 2টা লাইন, কয়টা লাইন আছে? 2টা লাইন, ওকে। এখন এই কেস চেঞ্জিং অপশনের মধ্যে আসেন, আমাদের প্রথম যে অপশনটা এটা হচ্ছে সেন্টেন্স কেস। একটা সেন্টেন্সে প্রথম অক্ষরটা বড় হতে হয়, এটা তো সবাই জানে, জানি না? তাহলে এখানে মনে করেন এই একটা সেন্টেন্স, যেহেতু ফুল স্টপ দেয়া আছে, এখানে ফুল স্টপ দেয়া আছে, এখানে ফুল স্টপ দেয়া আছে, তার মানে কি এটা একটা সেন্টেন্স না? আবার এইটা কি একটা সেন্টেন্স? এখন আমরা এটা সিলেক্ট করে যখন সেন্টেন্স কেস দেব, তখন দেখবেন প্রত্যেকটা সেন্টেন্সে প্রথম অক্ষরটা বড় হবে, ঠিক আছে? তাহলে এইখানে যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে কি প্রথম অক্ষরটা বড় হতে হবে না? সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন সেন্টেন্স কেস, শুধু প্রথম অক্ষরটা বড় হতে হয়েছে। এভাবে আমি যে কয়টা সেন্টেন্স ওকে দেবো, মনে করেন এখানে একটা সেন্টেন্স শেষ হয়েছে, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা শেষ হয়েছে, এখানে একটা শেষ হয়েছে, তাহলে এখানে কয়টা সেন্টেন্স আছে? 3টা। আমি যদি এইটাকে সেন্টেন্স কেস দিই, এখানে প্রত্যেকটা বড় হাত হয়েছে, এইটা বড় হাত হয়েছে, এইটা বড় হাতের হয়েছে, এইটা বড় হাতের হয়েছে। বুঝতে পারছি? এই যে তাহলে অন করে, অন তো করারই অপশন নাই, অন কিভাবে করবেন? হ্যাঁ, এই এই অপশনটাই মূলত এক ধরনের কারেকশন এটা, ঠিক আছে? আপনার পেজের ভিতরে কোনো ধরনের ভুল আছে, ভুলটাকে কারেকশনের জন্য এই অপশনটা। এখন এটা কোন ধরনের কারেকশন? কেস রিলেটেড যে কারেকশনটা, সেইটা এখান থেকে করব, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমরা তাহলে কয় ধরনের কারেকশন করতে পারি? এখানে এই হচ্ছে 5 ধরনের কারেকশন। প্রথম হচ্ছে আমরা লেখা আছে, মনে করেন সব ছোট হাতের লেখা আছে এখানে, তাই তো? সব ছোট হাতের লেখা আছে। আমি কিছু লেখা নিয়ে আসি আপনাদেরকে, বুঝতে সুবিধা হবে। এই যে লেখা নিয়ে আসলাম, ওকে।
তাহলে এখানে দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর কিন্তু বড় হাত আছে, কিন্তু আমরা কিছু কিছু জায়গায় সেন্টেন্স শেষ করব। এইখানে শেষ করলাম, ফুল স্টপ দিয়ে সেন্টেন্স শেষ করলাম। হ্যাঁ, এখানে এসে শেষ করলাম, এখানে এসেও শেষ করলাম। তাহলে এতটুকু জায়গায় আমরা চেঞ্জটা করি। যেই যে জায়গায় সেন্টেন্স শেষ হয়েছে দেখবেন পরের অক্ষরটা কি হবে, বড় হাত হবে। ও তো সেন্টেন্স কেস বলতে তো এটাই বোঝায়, তাই না, যে প্রত্যেকটা জায়গায় ফুল স্টপ শেষ হবে, এরপর যেখানে ও সেন্টেন্সটা শুরু হবে প্রত্যেকটা বড় হাত করে দেবে। তাহলে দেখেন এইখানে কিন্তু ওই ওটা বড় হাতে হয়ে যাবে, টি বড় হাতের হবে, এখানে আর কি কি বড় হাতে হবে, টি বড় হাতে হবে, এখানে টি বড় হাতে হবে। সেন্টেন্সের মধ্যে আসি, সেন্টেন্স কেস হয়েছে বড় হাত কি হয়েছে, এই যে ও বড় হাত হয়েছে, টি বড় হাত হয়েছে, এইখানে টি, এইখানে টি, সবগুলো বড় হাতে হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করবো, সেন্টেন্স কেস করব। এখন আমি চাইতেছি যে প্রত্যেকটা কি হবে, লোয়ার কেস হবে। লোয়ার কেস মানে কি, ছোট হাতের হবে। হ্যাঁ, আমার দরকার ছোট হাতের সবগুলো। আমি এখানে ক্লিক করলাম, সবগুলো দেখেন ছোট হাত হয়ে গেছে, সব বড় হাত হবে। এটা দেখেন পরের অপশনটা, এই যে আপার কেস। ঠিক আছে, সবগুলো কি বড় হাতে হইতেছে। আপনি একটা হেডলাইন লিখবেন, হেডলাইন লিখবেন, তখন কি সবগুলো বড় হাত হবে। বুঝতে পারছি? আচ্ছা, এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা শুধু বড় হাত হবে। এইখানে এক কিভাবে হইলো, বড় হাত হবে। এবং এই লেখাটা দেখে দেখে পড়েন, এই যে সিটা বড় হাতের, ইটা বড় হাতের, ডব্লিউটা বড় হাতের, এইটা দিয়ে বোঝা যাচ্ছে প্রত্যেকটা বড় হাত হবে। এখানে আপার কেস কি সব বড় হাতে করে লেখা না, লোয়ার কেস কি ছোট হাতের লেখা না, সেন্টেন্স কেস কি করা, এসটা বড় হাতের, লাস্টে একটা ফুল স্টপ দেওয়া, আইকন দিয়ে এগুলো বুঝাই দিয়েছে। বুঝছে? তাহলে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের শুধু প্রথম অক্ষরটা বড় হাত হবে। এই যে, বুঝতে পারছি? যেমন আপনি একটা বইয়ের নাম লেখা আছে, বইয়ের নাম লেখা আছে, ঠিক আছে, 5টা বা 6টা ওয়ার্ড দিয়ে। এখন আপনি যখন নামটা লেখছেন আপনি প্রথমে বুঝেন না যে এটা বইয়ের নাম, আপনি ওরকম প্রথমটা হয়তো বড় হাতের, বাকি সবগুলো ছোট হাত লেখছেন, তখন কি করবেন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিয়ে দেবেন। এটা হচ্ছে এডিটিং যখন করবেন তখন তাড়াতাড়ি ভুল সংশোধনের জন্য এই কাজগুলো মূলত। বুঝছি? আচ্ছা, এবার লাস্টে একটা অপশন আছে, এখানে দেখেন টুগল কেস। ওকে, টুগল কেস, টুগল কেস মানে হচ্ছে একটা বড় একটা ছোট না, ও হয়েছে যেই বর্ণগুলো আপনার লেখার মধ্যে যেইগুলো ছোট হাত পাবে সেগুলো বড় হাত বানাবে, যেগুলো বড় হাত পাবে সেগুলো কি করবে, ছোট হাত বানাবে। এটা দরকার আছে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, এইটাকে চেঞ্জ করবো আমি টুগল কেস দিয়ে। এখানে আমার লাগবে কি, মূলত এসটা বড় হাতের লাগবে, বাকি সবগুলো ছোট হাত লাগবে। তো আমি এখানে সিলেক্ট করে টুগল কেস, এস বড় হাত হয়েছে, বাকি সবগুলো ছোট হাত হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন লেখার ফন্ট কালার। ঠিক আছে, ফন্ট কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করব। লেখার দুই ধরনের কালার আমরা পড়ছিলাম না, একটা কি ফন্ট কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দুইটা পাবেন। কয়টা পাবেন, দুইটা। নরমাল এইটা হচ্ছে আপনার শুধু যতটুকু লেখা সিলেক্ট করবেন ওইটা হাইলাইট করবে, এবং এখানে কালারও অল্প কয়টা, শুধু হাইলাইটারের মতো। আমরা যে হাইলাইটার কিনি না, হাইলাইটারের মতো এখানে অল্প কিছু কালার আছে। অর্থাৎ কোনো একটা লেখা আপনি শুধু লেখাটুকু সিলেক্ট করে অতটুকু হাইলাইট করবেন। ঠিক আছে, এই যে লেখাটা, না এখানে কালার কোনো চেঞ্জ করার অপশনই নাই, এটা শুধু হাইলাইটের জন্য, শুধু হাইলাইটের জন্য। হয় নো কালার দেবেন অথবা এখানে যে কালার আছে এগুলো। ঠিক আছে, আর নো কালার তাহলে তো কালার থাকবে না। আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা যখন দেব, আমরা ইমেইলে ব্যাকগ্রাউন্ড কালার পড়ছি না, এখানে যখন ব্যাকগ্রাউন্ড কালার দেবো ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এইটা ইউজ করবো, এই যে প্যারাগ্রাফ, এটা পুরো প্যারাগ্রাফের মধ্যে কালারটা আসবে। বুঝতে পারছি? আর এখানে তো লেখাটা আপনার ওখান থেকে কপি করা, এই জন্য ওই লেখাটা ওইভাবে আসছে। আপনি এইটার উপর ব্যাকগ্রাউন্ড দেন। হ্যাঁ, ওইটা তো লোগো ভাই, ওটা তো লোগো ডিজাইন করা, ওইটা তো এই জি না, ফন্ট তো ওখানে কালার করা নাই। বুঝছেন? লোগো ওদের। হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবে যদি আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি তখন কি করবো, এভাবে কালার করবো। বুঝতে পারছি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে করবো। তো এখান থেকে ফন্ট কালার আসলো, এখান থেকে কি এটা হাইলাইট কালার, অর্থাৎ নির্দিষ্ট শুধু একটুখানি লেখা আপনি হাইলাইট করবেন, ওইখানে আপনি এখান থেকে হাইলাইট কালারটা দিবেন।
বুঝছে? আচ্ছা, এরপরে এইখানে দেখেন একটা ওয়ার্ড আর্ট অপশন আছে, টেক্সট রিফিল যেটা বলে, আপনি সামনে গিয়ে একটু ওয়ার্ড আর্ট পাবেন। হ্যাঁ, এটা আপনি যতটুকু লেখা, নির্দিষ্ট একটা লেখা আপনি দেখবেন অনেক সময় বিভিন্ন ধরনের আর্ট করা হয়, যেমন এই একটা আর্ট, ঠিক আছে, ওয়ার্ড কার্ড। এটা সাধারণত হেডিং এর ক্ষেত্রে এই ওয়ার্ড আর্টটা ব্যবহার করা হয়। এই যে অনেকগুলো আর্ট এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটা নিয়ে কথা বলবো। এরপর আমরা আসেন, এইটা কি, ক্লিয়ার ফরম্যাটিং। ফরম্যাটিং আমরা এখান থেকে যে ফরম্যাট পেইন্টিং যেটা করছিলাম, তো সেইটার ক্লিয়ার হচ্ছে এটা। মানে আপনি এখানে এই যে এই যেটা করছেন না, যে কাজগুলো করছেন, এইটা যদি আপনি ক্লিয়ার করতে চান তখন কি করবেন, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ক্লিয়ার, ক্লিয়ার ফরম্যাটিং। আচ্ছা, হইতেছে না কেন? ফরম্যাটিং এর মধ্যে এই বিষয়গুলো নেই। ফরম্যাট পেইন্টার, এটা কি করছে মনে নাই? আচ্ছা, এটা হচ্ছে আপনার কালার কপি করছে, মানে ডিজাইনটা কপি করছি আমরা। ফন্টের কালার, ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড বলতে আপনার ইয়েটা, এতে হাইলাইট, হাইলাইট কালার, ব্যাকগ্রাউন্ড কালার না, হাইলাইট কালার, হাইলাইট, ব্যাকগ্রাউন্ড কালার কপি হয় না, হাইলাইট কালার কপি হয়েছে। ফন্টের ভিতর ব্যাকগ্রাউন্ড কালার, এইটা আমরা প্যারাগ্রাফে যখন আসবো ব্যাকগ্রাউন্ড কালার পড়বো, এইটা, এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার, বুঝতে পারছি? আর এটা দিয়ে শুধু হাইলাইট করা হয়, একটা লেখা, এতটুকু লেখায় কি হয়েছে, হাইলাইট হয়েছে, ঠিক আছে। আমি এতটুকুর উপর আমি ফন্ট চেঞ্জ করলাম, এই যে ফন্টটা চেঞ্জ করছি, কালার করছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিছি। এই যে দেখেন এখান থেকে ফরম্যাট পেইন্টার কি কি আসে, এতটুকু সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টার দিলাম, দেখেন ওখান থেকে কি কি আসছে, এখানে আসছে কি কি, খেয়াল করছেন কি করছি? বলেন কি করছি আমি? এতটুকু সিলেক্ট করছি, ফরম্যাট পেইন্টার দিছি, তাহলে কি কি আসছে এখানে, হাইলাইট কালারটা আসছে, কিন্তু সেটা তো আসছে, আমি হাইলাইট কালার নিয়ে মূলত কথা ছিল, যে হাইলাইট কালারটা, ওইটা হাইলাইট, এইখানে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলেন, ব্যাকগ্রাউন্ড কালার জিনিসটা হচ্ছে এমন, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, লেখার ব্যাকগ্রাউন্ডে আসে, এটা নিয়ে ঝামেলা হইতেছে, আমি ওইখান থেকে লেখাটা কপি করে আনছি, তো কপি করা লেখা, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এইটার পিছনে ওই যে সাদা কালার এতক্ষণ কেন আসছে, কারণ এটা ইন্টারনেট থেকে কপি করা না, ওটা তো আমি HTML ফরম্যাট থেকে কপি করে আনছি, এই লেখাটা ইন্টারনেট থেকে কপি করছি না, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে আসছে, এটা তো আমার কাছে করার না, তা ওরকমই আসতো, কারণ ওটা HTML ফরম্যাট থেকে আমি এখানে এসে কপি করা, বুঝছেন? বাট এখন দেখেন, হ্যাঁ, কেন দেবেন রিস্টার্ট? নেট কানেকশন ওই জন্য হয় না, আপনার টাইম, ডেট টাইম চেঞ্জ করতে হবে, এই জন্য। তাহলে এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা সবসময় এখান থেকে দিবেন, এই যে এখান থেকে কালারটা দিবেন ব্যাকগ্রাউন্ডের, বুঝছি, এই যে কালার, ওকে, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার আপনার। আচ্ছা, তাহলে এতটুকু কি বুঝছি, ফন্টে এতটুকু, ভাই এত কথা, আচ্ছা বুঝছি। ওকে, দেখেন ভাই, তাহলে আমাদের এখানে ফন্ট গ্রুপের ভিতরে সম্পূর্ণ ক্লিয়ার, তাই না? আচ্ছা, এরপর দেখেন প্যারাগ্রাফের ভিতরে অবশ্যই এমন কমান্ড থাকবে যেটা প্যারাগ্রাফ রিলেটেড। প্রথম আমরা ক্লিপবোর্ডের ভিতর থেকে যে কমান্ডগুলো পড়ছিলাম, ক্লিপবোর্ডের ভিতর থেকে, সেগুলো কিন্তু প্রত্যেকটা ক্লিপবোর্ডের সাথে কানেক্টেড, সম্পর্কিত এটার সাথে। ফন্ট গ্রুপের ভিতরে যে কমান্ডগুলো আমরা পড়ছি প্রত্যেকটা কিন্তু ফন্টের সাথে কানেক্টেড। এখানে যখন বোল্ড করছি আমার ফন্টটা বোল্ড হয়েছে, তাই না? যখন ইটালিক করছি, যখন ফন্টের নামটা চেঞ্জ করছি, ফন্টের সাইজ চেঞ্জ করছি, তারপর আর কি করছি, ফন্টের কালার করছি, ফরম্যাটিং করছি, সবগুলোই কি ফন্টের সাথে কানেক্টেড, ফন্টের সাথে রিলেটেড। এখন আমরা প্যারাগ্রাফ গ্রুপের ভিতরে আসবো, প্যারাগ্রাফের মধ্যে যা কিছু করবো সব কিন্তু এক একটা প্যারাগ্রাফের সাথে কানেক্টেড, ঠিক আছে? যেমন এই প্যারাগ্রাফটা আমরা সিলেক্ট করি, এইটা কি আছে, অ্যালাইনমেন্ট লেফট, আমরা যদি মিডল দেই তাহলে মিডল অ্যালাইনমেন্ট আসতেছে, প্যারাগ্রাফটা, টোটাল প্যারাগ্রাফটা মিডল অ্যালাইনমেন্টে আসতেছে। যদি রাইট দেই, প্যারাগ্রাফটা টোটালটা রাইট অ্যালাইনমেন্টে আসতেছে, ঠিক আছে? আবার যদি এখানে আমরা জাস্টিফাই দিই তাহলে জাস্টিফাই অ্যালাইনমেন্টে পুরো প্যারাগ্রাফটা আসতেছে। হ্যাঁ, জাস্টিফাই হচ্ছে, আমি বলি, জাস্টিফাই মনে করেন যে এই যে লেখা দেখতেছেন,
এটা যদি লেফট অ্যালাইনমেন্ট থাকতো তাহলে এইটা এতটুকু যাইতো, আবার পরের লাইনটা একটু এই সাইডে আসতো, একটু বেশি কম আসতো, আসতো না? তো এইটা যখন না এসে এই সাইডটাও একদম বাম সাইডে মার্জিন থেকে শুরু, এই সাইডটাও ডান সাইডে মার্জিন, দুইটা সাইডে মার্জিন বরাবর, তখন এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। আমি জাস্টিফাই না করে আমি নর্মাল লেফট অ্যালাইনমেন্ট করি, দেখেন এখানে কি হয়, এইটাকে মার্জিন বরাবর আসছে এতটুকু, এইটা জায়গা রয়েছে, এইখানে জায়গা রয়েছে, তাই না? তাহলে এইটাই যখন আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্টে নিয়ে আসি তখন দেখেন কি চেঞ্জ হয়, প্রত্যেকটা লাইন একদম মার্জিনের সাথে, এ সাইডেও মার্জিনের সাথে, এ সাইডেও মার্জিনের সাথে। হ্যাঁ, ওয়ার্ড বাড়ায় না, কিন্তু ও হচ্ছে মনে করেন এই 5 যদিও, হ্যাঁ এই 5 যদিও আগের লাইনে নিতে পারতো, নিত, না পারলে পরের লাইনে আসছে, ও করছে কি রাবারের মতো ধরে টান দিয়েছে আর কি প্রত্যেকটা লাইন, ঠিক আছে? হ্যাঁ, হালকা একটু একটু করে স্পেস বাড়াইছে, যেমন মাঝখানে যে স্পেসটা ছিল এই স্পেসটা দেখবেন আগের চেয়ে বাড়বে, আপনি এই স্পেসটা খেয়াল করেন, ঠিক আছে? এই স্পেসটা খেয়াল করেন, আর হ্যাঁ স্পেস বাড়ছে, আমি লেফট অ্যালাইনমেন্ট দিই, এখন দেখেন স্পেসটা কতটুকু, এই মাঝখানে স্পেস কতটুকু, আর আমি জাস্টিফাই যখন দিই তখন কি হয়, স্পেস কিন্তু একটু বাড়ছে, একটু হলেও বাড়ছে স্পেস এখানে, তাই না? স্পেস বাড়ছে, মাঝখানে লাইনের মাঝখানে মানে লেটারের মাঝখানে স্পেস বাড়ছে, এরকম করে করেও দুইটা সাইড সমান বানাই ফেলছে, বুঝছি? এটা যদি আপনার পেপার পড়া যদি অভ্যাস থাকে, আপনারা দেখবেন যে কোনো কোনো লাইনে, যখন পেপার তো কলাম হয় ছোট, কোনো লাইন দেখবেন লেখা একটা এই মাথায় আর একটা এই মাথায়, মাঝখানে অনেকখানি গ্যাপ, ওইটা কেন করে হয়? ওরা যেহেতু জাস্টিফাই করে এই জন্য কোনোটা গ্যাপ বেশি পড়ে, কোনোটা কম পড়ে, বুঝছে? এরকম পেজ এগুলো দেখবো, সবই দেখবো, একটু ওয়েট করেন, সব কিছু দেখবো আমরা, ঠিক আছে? আপনার ইন্টারেস্ট, আগ্রহটা বেশি, হ্যাঁ আগ্রহটা বেশি এটা বুঝতে পারছি, কিন্তু একটু ধৈর্য ধরে দেখেন। হ্যাঁ, এজন্য আপনার আমি দেখছি যে আপনি, হ্যাঁ ঠিক আছে, আপনি প্রথম থেকেই মানে অনেক কিছু আপনার জানা আছে, আবার নতুন কিছু অবশ্যই পাইছেন না? নতুন পাইছেন, এখন প্রথম দিকের কাজগুলো আপনার এরকম হবে যে অনেক কিছু পারেন, অনেক কিছু পারেন না, বাট বসে বসে দেখেন যে নতুন কি কি আসে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের এই যে অ্যালাইনমেন্ট, চারটা অ্যালাইনমেন্ট বুঝতে পারছি, চারটা অ্যালাইনমেন্ট কি কি? আচ্ছা, মিডল, একটা হচ্ছে সেন্টার যেটা হচ্ছে মাঝখানে, ঠিক আছে? আর জাস্টিফাই যেটা, এটা হচ্ছে দুইটা লাইন এভাবে সমান হয়ে যাবে, দেখেন একদম দুইটা মাথায়, তাই তো? এটা যদি লেখারও বেশি থাকতো তাইলে আপনি আরো সুন্দর বুঝতেন, কন্ট্রোল সি দিয়ে দেখাই আমি, ঠিক আছে? এতটুকু সিলেক্ট করলাম, এখন জাস্টিফাই আছে বলে দেখেন দুইটা সাইড একদম কি সুন্দর সমান করে দেয়া, তাই না? এখন যদি আমরা লেফট অ্যালাইনমেন্ট দিই, দেখেন কি অবস্থা হয়, এখন কি দুইটা পার্থক্য বুঝছেন? এইখানে এত নিচে কেন নামছে, এইখানে এতখানি জায়গা কেন, আপনার এইখানে ওয়ার্ডটা বড় হয়েছে এই জন্য, আমি এইখানে ছোট একটা ওয়ার্ড দিয়ে দেখবেন উপরে চলে আসবে লেখাটা, ওই যে দেখেন জায়গা বেশি হয়েছে না, এই যে অনেক কিছু কিন্তু লেখা আসতেছে, ঠিক আছে? হ্যাজের পরে সারভাইভড, এখান থেকে আমরা দুইটা আলাদা করে দিই, দেখেন সার, এটা কিন্তু উপরে চলে আসছে, বুঝছি? তাহলে এইটাই যদি আমি এখন জাস্টিফাই করি তাহলে কি হবে, দুইটা সাইড একদম সমান করে দেবো, এবং এই লাইনগুলো আপনি খেয়াল করেন, এই যে লাইনটা আছে না শীট লেখা লাইনটা, এইটা দেখেন মাঝখানে স্পেসটা কত বেশি হয়, এই যে শীটের লাইনটা এতখানি স্পেস এক একটায়, সবগুলো কি এরকম আছে? এইটার স্পেস খেয়াল করেন, এইটার স্পেস খেয়াল করেন, এই যে প্রত্যেকটা মাঝখানে এতখানি করে স্পেস, মানে ও অ্যাডজাস্ট করছে। প্রথম হচ্ছে লেফট বা রাইট একটা দিলে প্রত্যেকটা লাইনে যেই কটা ওয়ার্ড আসতো সেই কটা ওয়ার্ডই নিয়েছে, নেওয়ার পরে ও শুধু দুইটা সাইড সমান করে মাঝখানে স্পেসগুলো বাড়াই দিয়েছে, এতটুকু কাজ করছে, সমান সমান করে দিয়েছে, সেটাই। আচ্ছা, এরপরে দেখেন এই যে উপরের অপশনগুলো, এই এই অপশন দুইটার সাথে পরিচিত, আমরা লিস্ট তৈরি করেছিলাম মনে আছে? দুই ধরনের লিস্ট, একটা হলো বুলেটেড লিস্ট আর একটা নাম্বারড লিস্ট, ঠিক আছে? নর্মালি আমরা বুলেট ব্যবহার করে যে লিস্টটা তৈরি করেছি ওইটাকে কি বলছি, বুলেটেড লিস্ট। বুলেটেড লিস্ট বুঝছেন, মানে হচ্ছে আমরা এখানে ডট দিয়ে, এখানে ডট দিছি, তারপর একটা অপশন লিখছি, ডট দিছি একটা অপশন লিখছি, ডট দিছি একটা অপশন লিখছি, বুঝতে পারছি? ওইটাকে কি বলছি, বুলেটেড লিস্ট। আর যখন সিরিয়াল নাম্বার থাকে, যে 1 2 3 থাকতে পারে, ক খ গ ঘ থাকতে পারে, রোমান সংখ্যা থাকতে পারে, ঠিক আছে? এরকম যখন লিখছি তখন ওইটা কি নাম্বার লিস্ট।
তো আমাদের বুলেটের লিস্টের মধ্যে অনেকগুলো অপশন আছে। এই যে আমরা এখান থেকে যে কোনো বুলেট ইউজ করতে পারি। মেইলে তো আমরা একটা অপশন পাইছি, একটা পাইছি না, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এইটা ইউজ করতে পারি। হ্যাঁ, এইগুলো ব্যবহার করছি না আমরা আগে, এইটা ব্যবহার করছি, এইটা করছি, এইটা, এই টিক সাইন, না আরো আছে, দেখাবো। হ্যাঁ দেখাবো। আচ্ছা এখানে দেখেন, এখানে মনে করেন আমি লিস্ট করলাম, এন্টার দিলাম, পরেরটা আসলো, তাই না? অটোমেটিক্যালি আসবে। এই যে লিখলাম। এখন দেখেন এখানে যে এই কোডটা ব্যবহার করা যাবে সেটা তো বুঝলাম, তাই না? এই যে অপশনগুলো, এই যে চাঁদের মতো একটা অপশন, এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এখন এর বাইরে যদি আমি নতুন কিছু ব্যবহার করতে চাই তাহলে কি, ডিফাইন নিউ বুলেট, ঠিক আছে? এখানে ডিফাইন নিউ বুলেট অপশন আসার পরে দেখেন বুলেটের আমাদের তিনটে অপশন আছে। প্রথম হচ্ছে সিম্বল, সিম্বলে ক্লিক করি, এখানে যত ধরনের সিম্বল আছে যে কোনো সিম্বল আমরা ওখানে নিতে পারবো, সেইটাই ওখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখেন কি কি এই সিম্বল আছে, এটা ইউজ করছি না আমরা, কলমের মতো সিম্বল, বইয়ের মতো সিম্বল, এই যে ঘন্টার মতো, মোমবাতির মতো, মানে স্টার কোনটা খুঁজতেছেন আপনি? ও সেই স্টার, সেই স্টার আপনি এখানে এসে খুঁজেন, এই যে আপনি ফন্টটা চেঞ্জ করে দেন, এখানে টাইমস নিউ রোমানে পাবেন এই স্টার, এইটা এই স্টার, এটা তো সিম্পল একটা বিষয়। এই যে দেখেন স্টার আসছে, আসছে না? স্টার এখানে চলে আসছে। আপনি যে কোনো সিম্বল নেবেন, এখান থেকে জাস্ট ফন্টগুলো চেঞ্জ করে করে দেখবেন। ফন্ট চেঞ্জ করে করে দেখবেন যে কোন ফন্টে আপনি ভালো কিছু পাচ্ছেন। আচ্ছা এই যে এই ফন্টের ভিতরে এগুলো আছে। হ্যাঁ কই, হ্যাঁ এই যে অ্যাপেলের সাইন, অ্যাপেলের সাইন এখান থেকে ইউজ করবেন। এই যে ওকে, অ্যাপেলের সাইন, এরকম ওখান থেকে খুঁজবেন, ঠিক আছে? সব ধরনের আইকন ওখানে দেয়া আছে, ওখান থেকে আপনি যে কোনো আইকন নেবেন। আবার আপনি নিজের ছবিটাও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে পিকচার অপশনে আসবেন, পিকচার থেকে এখান তো কিছু পিকচার দেয়া আছে, আপনি কম্পিউটার থেকে আপনি নিয়ে আসেন পিকচারের মধ্যে, ইম্পোর্টের ভিতর থেকে কম্পিউটারে আপনার একটা পিকচার আছে, এই পিকচারটা আমি নেব, ঠিক আছে? এই পিকচারটাই আমি আইকন হিসেবে নেব। তো কি করব, ওকে, কি বলছে ক্লিপ অর্গানাইজ আছে, পিকচারের ভিতরে ঢুকলাম, ইম্পোর্ট, এই ছবিটা দিলাম, পিকচারের মধ্যে ফটোর ভিতরে কি কি আছে, আচ্ছা এগুলা যে কোনো কারণে হইতেছে না আপনার, আমি যখন এটা আপলোড করতেছি তখন ছবিটা বরং অনলাইনে সার্চ দিচ্ছে, এটা তো বুঝছেন আপনারা এখানে কি করতেছে ও, ঠিক আছে? আমি যখন এই যে ইম্পোর্ট করতেছি একটা ছবি, কোনো একটা কারণে আমি ফার্স্টে গোতে ক্লিক করেছিলাম তো এইমাত্র, এই জন্য হচ্ছে এটা সার্চ দিতেছে। কিন্তু আমাদের ওইটা কাজ না, আমরা এই যে ছবিটা, ঠিক আছে, এইখানে এইটা আর আসবে না আপনাদের, এটা নিয়ে সমস্যা নাই, ওকে দিয়ে দেবেন, দেখবেন যে ছবিটা চলে আসতেছে, বুঝতে পারছি? দেখেন আমি যে একটা ছবি এখন নেব, সেই অপশনটা এখন ঝামেলা করতেছে ওরা। আচ্ছা এখান থেকে কিন্তু আপনি তাহলে ছবি নিতে পারতেছেন, এখানে ডিফাইন নিউ বুলেট, তারপর পিকচার থেকে আপনি ছবি নিয়ে আসবেন, ঠিক আছে? যে কোনো ছবি ওখান থেকে নেবেন। এরপর দেখেন এইটাকে আমরা কি করব, নাম্বার লিস্টে রূপান্তর করব। এটা এখান থেকে ক্লিক করে এখানে নাম্বার আসলাম, 1 2 3, 1 2 3, এভাবে 1 2 3 নেবেন আপনি, বাংলা 1 2 3 নেবেন, এই যে বাংলা 1 2 3 নেওয়া আছে, বুঝতে পারছি? রোমান নেবেন, ওকে, এ বি সি ডি এভাবে নেবেন, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার যত ধরনের থাকতে পারে নাম্বার, সবগুলো আপনি এখানে পাইবেন, ওকে? এই যে এখান থেকে যে ভ্যালু দেবেন আপনি, সেই ভ্যালু এখানে আসবে। নাম্বার ফরম্যাট, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এইভাবে আপনি যেইটা ভ্যালু দেবেন ওইটা কিন্তু আপনার এখানে আসতেছে, বুঝতে পারছি? তাহলে এই দুইটা, একটা হচ্ছে বুলেটেড লিস্ট, আরেকটা কি নাম্বার লিস্ট।
আচ্ছা, এখন দেখেন এই যে পাশে অপশনটা, এইটাকে কি বলছিলাম আমরা? ইনডেন্ট, মনে আছে? ইনডেন্ট, অর্থাৎ এই যে লেখাটা শুরু হয়েছে এই লেখার বাম সাইডে কিছু জায়গা রয়ে গেছে না? বাম সাইডে যে মার্জিন থেকে শুরু করে এতটুকু যে জায়গা, এই জায়গাটাকে কি বলি আমরা? ইনডেন্ট। ঠিক আছে, এখন এইটা যদি আমরা কমাইতে চাই যে না আমরা আমাদের লেখাটা একদম মার্জিন থেকে শুরু হবে, তখন আমাদের কি করতে হবে? এখান থেকে ইনডেন্টটা আমাদের কমাই দিতে হবে। এই যে লেস ইনডেন্ট বা ডিক্রিজ ইনডেন্ট। ঠিক আছে, ইনডেন্ট এখানে কমাবো, আবার এখান থেকে ইনক্রিজ ইনডেন্ট, তখন কি হবে? জায়গাটা বাড়বে, বাম সাইডের জায়গাটা কি হবে? বাড়বে, এখান থেকে জায়গাটা কমবে। বুঝছি? আচ্ছা, তাহলে ইনডেন্টের কাজ কি? বাড়ানো, অর্থাৎ লেখার বাম সাইডে জায়গা বাড়াবো কমাবো। ঠিক আছে, এখন মনে করেন যে এখানে আসি আমরা, এই যে জায়গাটা এতটুকু, এতটুকুতে আপনার ডিটেলস লেখা, এইটা মনে করেন আপনার নাম, এইটা আপনার ডেজিগনেশন, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি লেখা আছে এইটা। এখন এই লেখাটা আমরা মনে করেন যে মিডল অ্যালাইনমেন্টে থাকবে, মিডল অ্যালাইনমেন্টে নিলাম, কিন্তু এখন এই অবস্থায় লেখাটা এই ডান সাইড বরাবর থাকবে। এমন থাকে না যে সাইন দেবে একজন, সেখানে উপরে নিচে হচ্ছে লেখাটা লেখা, তো তখন এইটা আমরা কিভাবে ডানে নেব? এটা তো আমরা রাইট অ্যালাইনমেন্ট দিলে তো ও অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমরা চাইছি অ্যালাইনমেন্ট থাকবে মিডলে। বুঝতে পারছি? অ্যালাইনমেন্ট মিডলে থাকবে। আমরা যদি রাইট অ্যালাইনমেন্ট দিই তাহলে ডান সাইডে আসবে ঠিকই, কিন্তু ওর অ্যালাইনমেন্টও চেঞ্জ হয়ে যাবে। আমরা তো এইভাবে রাখতে চাইনি, এইটা থাকবে, আবার এইটা থাকবে মাঝ বরাবর, একদম মাঝ বরাবর থাকবে, তারপরে এইটা থাকবে মাঝ বরাবর, এইটা থাকবে একদম মাঝ বরাবর থাকবে, অর্থাৎ এইটার অ্যালাইনমেন্ট কি মিডলে থাকবে। তখন আমরা কিভাবে করব বলেন? অ্যালাইনমেন্টটা মিডলে নিয়ে আসলাম, তারপরে আমরা এই যে ইনডেন্ট বাড়াই দেব। বুঝতে পারছি? আচ্ছা, পরের অপশনটা দেখেন প্যারাগ্রাফের ভিতরে, এই অপশনটার নাম কি? লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, তার মানে গ্যাপটা। হ্যাঁ, এখন এখানে দুইটা কথা লেখা আছে, একটা হলো লাইন স্পেসিং আর একটা কি? প্যারাগ্রাফ স্পেসিং। এখন এই দুইটা কথার মানে কি বুঝি আমরা? কি? এইখানে কয়টা প্যারা আছে? এতটুক জায়গায় তিনটা, তাই তো? এতক্ষণ ছিল একটা প্যারা। তার মানে এই যে আমরা এই লাইন থেকে এই লাইনের মাঝখানে এই যে যতটুকু জায়গা আছে, অর্থাৎ এই লাইনটা দেখেন, এই লাইনটা এবং এই লাইনটার মাঝখানে যতটুকু জায়গা আছে ওইটাকে বলা হয় কি? লাইন স্পেসিং। আর এখানে আমরা যখন প্যারাগ্রাফ আলাদা করছি, এই যে একটা প্যারাগ্রাফ আর এইখানে নতুন একটা প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফকে যে আলাদা করেছে এই মাঝখানে বেশি কতখানি জায়গা, এটাকে কি বলা হয়? প্যারাগ্রাফ স্পেসিং। এখন এখান থেকে এসে আমরা প্যারাগ্রাফ স্পেসিংটা একটু জিরো করে দেই, তারপর দেখি কি হয়। আমরা এই স্পেসিং অপশনে ঢুকবো, লাইন এন্ড প্যারাগ্রাফ অপশন, এখান থেকে এই যে স্পেসিংটা এইটাকে বলা হয় প্যারাগ্রাফ স্পেসিং, আর এইটাকে বলা হয় লাইন স্পেসিং। এই যে লাইন স্পেসিং লেখা, এইটা হলো লাইনের মাঝখানে স্পেসটা বাড়াবে, আর এইটা কি করবে? প্যারাগ্রাফের মাঝখানে স্পেসটা বাড়াবে। তাহলে এই স্পেসটা আমরা আফটারে 10 করা আছে, আমরা 0 করে দিলাম। ওকে, এখন কি আর প্যারাগ্রাফের মাঝখানে কোনো স্পেস আছে? নাই। লাইনের মাঝখানে কিন্তু স্পেস আগের মতোই আছে, কিন্তু এই যে প্যারাগ্রাফটা শেষ হওয়ার পরে যে একটু বাড়তি জায়গা ছিল ওইটা কিন্তু এখন আর নাই। ওকে, এখন দেখেন আমরা একটু লাইনের স্পেসটা বাড়াবো। এখান থেকে লাইন স্পেস তো 1.15 দেওয়া আছে, 1.5 দিলাম, 2 পয়েন্ট দিলাম, 2 পয়েন্ট দিলাম। তার মানে দেখেন এই লাইনটার সাথে এই লাইনটার স্পেস কিন্তু বাড়ছে। আবার এই প্যারাগ্রাফ, এইখান থেকে একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে, পরের প্যারাগ্রাফের মাঝখানে কোনো স্পেস আছে? নাই। লাইনের যে স্পেস ওইটাই এখানে নিয়ে এনেছে, বাড়তি কোনো জায়গা কিন্তু নেয় নাই। ঠিক আছে? ওকে, তাহলে লাইন স্পেসিং অপশনের থেকে আমরা মাল্টিপল সিলেক্ট করি এবং আমাদের নর্মালি লাইন স্পেসে রাখি 1.15, 1.15। ওকে, তাহলে এই দেখেন এখন লাইন স্পেসটা কত আছে? দুইটার মাঝখানে স্পেসটা আছে 1.15, যেটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা 1.15 দিতে পারি। 1.5 দিলে কি হলো? আরো বাড়লো, তাই না? 2 দিলে আরো বাড়লো। তো নর্মালি 1.15 বা 1.5 যেটা রাখেন,
তাহলে এইটা হচ্ছে আমাদের লাইনের স্পেস। এরপর যদি আমরা প্যারাগ্রাফের স্পেস দেই তখন কি করব, সিলেক্ট করে আমরা আবার এইটার মধ্যে গিয়ে প্যারাগ্রাফের স্পেসটা এখান থেকে কি করে বাড়াই দেবো, 6 পিটি দিলাম। দেখেন একটু বাড়ছে না? এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফ যে আলাদা বোঝা যাইতেছে। ওকে, যাচ্ছে তো। আবার এখান থেকে আমরা সিলেক্ট করে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেস আমরা এখান থেকে 6 এর জায়গা 10 12 বেশি দিয়ে দেখলাম একটু কত হয়। এই যে বিফোর আফটার, বিফোর আফটার মানে এই প্যারাগ্রাফের এই যে স্পেসটা কি এই প্যারাগ্রাফের বিফোরে নাকি আফটারে দেখে বলুন। প্রথম প্যারাগ্রাফটার পরে আছে স্পেসটা নাকি আগে আছে? পরে আছে। এখন আমি এখান থেকে, আচ্ছা আমরা পেজ লেআউটে সেম অপশনগুলো আছে, এই অপশনটাই আমরা যেটা দেখছি, আচ্ছা আমরা এই যে অপশনটা দেখছি এইটাই আমাদের পেজ লেআউট আছে, এখান থেকে আমরা বাড়াই কমাই দেখি, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। ওই অপশনটাই এইটা। তাহলে এইখানে দেখেন আমরা আফটারে কত আছে 24, আমরা আফটারে 0 করে দিলাম, 6 পিটে দিলাম। এখন বিফোরে বাড়াবো, কোন দিকে বাড়তেছে? উপরের দিকে বাড়তেছে, এই যে জায়গাটা উপরের দিকে। ওকে, আমি দুইটাই 0 করে দিলাম, সিলেক্ট করলাম 0। এখন দেখেন আফটারে বাড়াই, তার মানে কি প্রত্যেকটা আফটারে বাড়ছে, মানে এই প্যারাগ্রাফটারও কি হয়েছে আফটারে বাড়ছে, এইটারও কি হয়েছে আফটারে গিয়ে বাড়ছে। অর্থাৎ এই লাইনটা খেয়াল করেন, এই লাইনটার নিচে কিন্তু জায়গাটা আছে, আর এইখানে এই লাইনটার উপরে কি জায়গা আছে? নাই। কিন্তু আমি যখন বিফোরে বাড়াবো, যখন আফটার 0 করে দিই বিফোরে বাড়াই দিই, তখন এই জায়গাটা কোথা থেকে নেছে? প্রথম লাইনের সাথে প্যারাগ্রাফের শুরু থেকে জায়গাটা নেছে। এইখানে জায়গাটা কোথা থেকে নেছে? উপর থেকে নিচে না? বুঝতে পারছেন? কি বুঝছেন বলেন? বিফোর এবং আফটার পার্থক্যটা বলেন। প্রত্যেকটা প্যারাগ্রাফের উপর থেকে জায়গাটা নেবে। এইখানে দেখেন এই যে রিমেইনিং লেখাটা আছে, জায়গাটা কোথায়? সিলেক্ট তো আমি করলাম, জায়গাটা কোথায় আছে? উপরে, আফটারে এটা। আর এইখানে জায়গাটা কোথায় আছে? এখানে কি জায়গা আছে আফটারে? আফটারে কোনো জায়গা আছে? আফটার জায়গা আছে? বোঝেন নাই? এইটা দেখেন প্যারাগ্রাফের উপর, তার মানে এইটার সাথে দেখেন এই যে জায়গা কতখানি সিলেক্ট করছে, এখন তো বোঝা যাইতেছে। আর এইটা সিলেক্ট করার পর কি কোনো জায়গা দেখা যাচ্ছে? এইটা সিলেক্ট হইতেছে পরের জায়গাটা? এইটা যখন সিলেক্ট করি উপরের জায়গাটা সিলেক্ট হয়, যখন যান, হ্যাঁ ঠিক আছে, এইটা যখন সিলেক্ট করি উপরের জায়গাটা সিলেক্ট হয়, বাট এইটা সিলেক্ট করলে নিচেরটা তো সিলেক্ট হয় না। হয় কেন হয় না? কারণ এখানে আফটারের জায়গাটা আমরা আফটার থেকে নিই না, বিফোর থেকে নিয়েছি। আবার এই লাইনটা দেখেন, এই লাইনটা এখানে যদি সিলেক্ট করি তারপরে আফটারে তো কোনো জায়গা নিচ্ছে না, বাট সিলেকশন নিচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা, এটা কোথা থেকে নিছি? আমরা বিফোর থেকে নিছি। এখন এইটা আমরা বিফোর থেকে নেব না, এটা আমরা কি করব? এটা আমরা বিফোর থেকে 0 করে দিলাম, তার মানে বিফোর জায়গা নাই, আমরা এইটার আফটার থেকে নেব, এইটার আফটার থেকে আমরা জায়গাটা নেব। এখন এই যে এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফের মধ্যে যে স্পেসটা আসছে, এটা কোন প্যারাগ্রাফ থেকে আসছে? এই প্যারাগ্রাফ থেকে আসছে, এবং এইটার আফটার থেকে স্পেসটা আসছে, বাট এইটার বিফোর থেকে কি এই স্পেসটা আসছে? দেখেন, দেখে বলেন, এইটার বিফোর থেকে আসছে, এই স্পেসটা আসছে কোথা থেকে? এইটার আফটার থেকে। হ্যাঁ, আবার এইখানে যে স্পেসটা, এইটা কোথা থেকে আসছে? এইটার বিফোর থেকে আসছে, এইটার আফটারে কিন্তু কোনো স্পেস নাই, এইটার বিফোরে স্পেসটা আছে। এখন কি বুঝছি? বিফোর মানে হচ্ছে একটা প্যারাগ্রাফের আগে যদি আমরা স্পেস নেই তাহলে ওইটা হচ্ছে বিফোর স্পেস, আর যদি পর থেকে নেই ওইটা কি হবে? আফটার স্পেস। এখন ধারণাটা ক্লিয়ার? তো এইটা আমাদের এই পেজ লেআউটের মধ্যে আমরা প্যারাগ্রাফটা গ্রুপ পাইতেছি, এখান থেকে আমাদের যে ডায়ালগ বক্স ওপেন হবে, এখান থেকেও সেম বক্সটা ওপেন হবে, ঠিক আছে? ওইটা স্টার্ট দিচ্ছেন তাই? হ্যাঁ, এইটা দেন, আমরা ক্লাস এই পর্যন্ত থাকুক, হ্যাঁ আমরা আবার পরে শুরু করবো না। বুঝি নাই লাইন স্পেসিং অপশনটা? বুঝি নাই আমরা? এই যে এখান থেকে আমরা লাইন স্পেসিং যেটা দেবো এটা হচ্ছে প্রত্যেকটা লাইনের মাঝখানে যে স্পেসটা। লাইন স্পেসেস সাধারণত পয়েন্ট আকারে হয়, যেমন এই যে মাল্টিপল লাইন দেবো এবং এর পরে আমরা যা দেবো প্রত্যেকটা লাইনের পর পর এতটুকু স্পেস হবে, এত পয়েন্ট স্পেস হবে। আর এখানে স্পেসটা হয় কি প্যারাগ্রাফের বিফোরে হয় অথবা আফটারে হয়। প্যারাগ্রাফ তো প্রত্যেক পার্ট বাই পার্ট হয় না, তাই না? হয় থাকবে স্পেসটা বিফোরে অথবা থাকবে কি আফটারে। এটা হচ্ছে কি প্যারাগ্রাফ স্পেসিং। তো এখান থেকে ক্লিক করলে দেখেন এই যে বক্সটা ওপেন হয়েছে, আমি কোথায় ক্লিক করছি? এই যে এখানে, তাই না? এখানে ক্লিক করলে যেই বক্সটা ওপেন হয় পেজ লেআউটের মধ্যে আসেন, এখানেও কি সেম বক্সটা ওপেন হয়।
একই, দুইটা বক্স একই এবং কাজও এক, শুধু দুইটা ভিন্ন জায়গায় রাখা হয়েছে। হোম ট্যাবের ভিতরে একবার রাখা হয়েছে, আবার এটার ভিতরে রাখা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের স্কিপ করা হয়েছে। দেখবেন কিছু কিছু গ্রুপের কর্নার এই যে ছোট একটা অপশন আছে, একটা অপশন, একটা এই যে এইটা আছে, তাই না? এইটা আছে কিন্তু এই গ্রুপে নাই, আছে? এই গ্রুপটা নেই। আবার ইনসাইটের ভিতরে আসেন, এইগুলো কিন্তু একটাও নাই, কোনোটাই নাই। পেজ লেআউটের মধ্যে শুধু এইটা আছে, এইটা আছে। তাহলে এই যে আইকনগুলো, এগুলো কি? এগুলো মনে হচ্ছে মোর 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 থাকে না, মোর যে সি মোর, মানে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখায়, বাড়তিটা কি হয়? আরও আছে। তাহলে যেই গ্রুপের ভিতরে সবগুলো কমান্ড দেওয়া সম্ভব হয় নাই, সেই গ্রুপগুলোতে কি থাকবে? এরকম মোর অপশন থাকবে। এখন মনে করেন কিছু কমান্ড যেগুলো প্যারাগ্রাফ গ্রুপের কমান্ড, সেগুলো স্টাইলের মধ্যে জায়গা আছে, কিন্তু আমরা তো স্টাইলের মধ্যে গিয়ে দিতে পারবো না, পারবো? কারণ কমান্ডটা হচ্ছে প্যারাগ্রাফের কমান্ড, ঠিক আছে? এই জন্য ওইগুলো কি থাকে, যেগুলো যতটুকু দেওয়া সম্ভব হয় ততটুকু এখানে দেখায়, বাকিটা কোথায় থাকবে? এই যে মোর অপশনে, মোর অপশনে থাকবে। এইটাই তো ইউজ করি, এই যে আমরা এখানে আসলাম মোর, বাকি সবগুলো এখানে দেখা যাইতেছে। যেগুলো ওইখানে লেখা সম্ভব হয় নাই সেগুলো ম্যানুয়াল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যেগুলো, যেই কমান্ডগুলো সচরাচর লাগে সেইগুলো এইখানে, কিন্তু আরও বাড়তি কিছু কমান্ড প্যারাগ্রাফ গ্রুপে আছে, সেইটা আমরা কোথায় গিয়ে দেখবো? ওই যে মোর অপশনে গিয়ে। ফন্টের ভিতরে আসেন, ফন্টে এখানে যেগুলো আমাদের ইউজ করার মতো সেগুলো তো এখানে আছে, কিন্তু এর বাইরেও ফন্টে কিছু কমান্ড আছে, সেই কমান্ডগুলো আমরা মোড়ের মধ্যে গিয়ে দেখবো এখান থেকে। এই যে মোড়ের মধ্যে কি কি আছে, ফন্ট কালার টালার যা কিছু চেঞ্জ করছে সব কিন্তু এখানে আছে। এই যে স্ট্রাইক থ্রু ইউজ করছি, ক্যাপিটাল যা যা করছি সব কিন্তু এখানে আছে। এর বাইরেও যে অপশনগুলো সেগুলো আমরা এখানে দেখবো, ঠিক আছে? এই যে এখান থেকে কিছু অপশন আছে, সেই অপশনগুলো এখান থেকে দেখতে পারবো। এই যে, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এই যে একটা অপশন, এই অপশনটাকে বলা হয় কি বলা হয়? বর্ডার, ঠিক আছে? বর্ডার বলা হয়। বর্ডার আমরা একটা লাইনের যে কোনো সাইডে আমরা বর্ডার দিতে পারি। একটা লাইন, এই লাইনটা যদি বটম বর্ডার দিই তার মানে নিচে একটা দাগ আসবে। আপনারা অনেক সময় দেখবেন যে কোনো একটা লাইন লেখা আছে, নিচ বরাবর একটা দাগ, ঠিক আছে? নিচে একটা দাগ দেওয়া আছে, সেটা আপনার অফিসিয়াল প্যাড যখন ইউজ করেন তখন দেখবেন উপরে হেডলাইনের পরে সোজা একটা দাগ দেওয়া আছে, ওই দাগটাও এখান থেকে নেওয়া হয়। ওকে, তাহলে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নর্মালি বটম বর্ডার দিলে কিন্তু নিচের লাইনটা চলে আসলো, একটা লাইন আসলো, ঠিক আছে? বটম বর্ডার না দিয়ে আমরা চাইতেছি বটম বর্ডার না, আমরা টপ বর্ডার দেবো, তখন কি উপরে একটা বর্ডার আসছে, বটম আর টপ দুইটাই অন করা আছে, এখন শুধু টপ আসছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে ক্যাপিটাল এখানে আপার কেস। ঠিক আছে? আচ্ছা, এটা ক্যাপিটাল করলে বোঝা যাইতেছে না, কিন্তু সেন্টেন্স কেস করেন এখন বোঝা যায়, ঠিক আছে না? তাহলে এই যে বর্ডারটা কি শিখলাম, যে আমার লেখার কোনো সাইডে যদি আমাকে দাগ দিতে হয় তখন কি করতে হবে? এখানে একটা বর্ডার নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং বর্ডারটা কিন্তু এক ধরনের টেবিলের মতো, এই বর্ডারটা, বুঝতে পারছি? আপনি এক সাইড দুই সাইড যে কোনো সাইড দাগ দেন, সেই সাইডটা বুঝে বুঝে। লেফট বর্ডার লাগবে না, অফ করে দেন। লেফট বর্ডার আছে? নাই। রাইট বর্ডারও লাগবে না, দরকার নাই, এখানে রাইট বর্ডার অফ হয়ে গেল। উপরটা লাগবে না, টপ বর্ডার এটাও বন্ধ করে দিলাম, শুধু বটম বর্ডার লাগবে, বুঝছি? তো এখান থেকে আমরা সেই কি আনতে পারবো? বর্ডারটা নিয়ে আসতে পারবো এখান থেকে। ওকে, তাহলে থাকুক এই পর্যন্ত না, বাকিটা আবার পরে। আর শর্টিংটা বাকি আছে, শর্টিংটা দেখাবো না আমরা, শর্টিং থেকে আমরা এরপর শুরু করব।